হয়েছে? এরপরে সে আমাকে যা কিছু বলছিল সবকিছু বললাম তাদেরকে। আমার কথা শুনে সামিয়ার আম্মু সেন্সলেস হয়ে পড়ল। ডাক্তার আঙ্কেলকে ফোন দিলাম। একটু পর ডাক্তার আঙ্কেল চলে আসলো। চেক আপ করে বলল হার্ট অ্যাটাক করেছেন। ডাক্তার আঙ্কেল সামিয়ার আম্মুকে চেক আপ করে বললেন হার্ট অ্যাটাক করেছেন, এখন থেকে খুব যত্নে রাখবে, আর কোনো বিষয় যেন কখনো চিন্তিত না হয় সেদিকে খেয়াল রাখবে। ডাক্তার আঙ্কেল বাসা থেকে বের হওয়ার একটু পরেই আব্বু আর সামিয়ার আব্বু বাসায় আসলো। সামিয়ার আব্বু সামিয়ার আম্মুকে সেন্সলেস অবস্থায় দেখে বলল, আমি সামিয়ার আব্বুকে শিহাবের কথা এবং তা শুনে সামিয়ার আম্মু সেন্সলেস হওয়ার কথা বললাম। সামিয়ার আব্বু সামিয়ার ব্যাপার শোনার পর আমার আব্বুকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আব্বু কি বলে সান্ত্বনা দিবে সে ভাষা তার নাই। সবারই একটাই কথা, কেন আমরা সামিয়ার কাছ থেকে বিষয়টা একবার জন্য শুনলাম না। আমি রুমে এসে শুয়ে পড়লাম আর ভাবতে লাগলাম সেদিনের কথা, যেদিন সামিয়া বলছিল, মামুন তুমি আমাকে সব সময় তুলে খাওয়াবে তো? আমি বলেছিলাম হ্যাঁ খাওয়াবো। এরপরে সে বলেছিল তুমি আমাকে না খাইয়ে দিলে আমার ভালো লাগে না। জানি না সামিয়া এখন কেমন আছে। আমার একটা ভুলের জন্য আজকে আমাদের এই অবস্থা। এতদিন সব দোষ সামিয়াকে দিয়ে এসেছিলাম, তাকে সন্দেহ করে ছুলে ফেলে দিয়েছিলাম। এটাই ছিল আমার ভালোবাসা? যে আমাকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছিল তাকেই কষ্ট দিলাম? সেদিন যদি সামিয়ার একটা কথা শুনতাম তাহলে হয়তোবা এমনটা হতো না। এখন নিজেকে নিজের প্রতি খারাপ লাগতেছে। সারা রাত চোখের দুইটা পাতা এক হয়নি। মন চাচ্ছে দৌড়ে সামিয়ার কাছে যে বলি, সামিয়া প্লিজ আমাকে মাফ করে দাও, আমি না জেনে তোমাকে কষ্ট দিয়েছি, প্লিজ মাফ করে দাও। কিন্তু সে আছে কোথায় সেটাই তো আমার অজানা। না বসে থাকলে চলবে না, আমাকে খুঁজে বের করতেই হবে। সকালে কোনো মতে ফ্রেশ হয়ে গাড়ি নিয়ে বের হলাম থানার উদ্দেশ্যে। সেখানে গিয়ে সামিয়ার সম্পর্কে কিছু জানতে পারি। থানায় পৌঁছে ওসিকে সামিয়ার ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি বললেন, স্যার সামিয়া ম্যাম আজ থেকে 3 বছর আগে তার সকল কিছু জমা দিয়ে চলে গেছেন। কোথায় গেছে তা বলতে পারবেন কি? না স্যার, আমরা সেটা বলতে পারবো না। আর হ্যাঁ, তিনি যাওয়ার সময় তার ইউনিফর্ম জমা দিয়ে গিয়েছিলেন। আমি থানায় দেরি না করে চলে গেলাম সেই পরিত্যক্ত অবস্থায় থাকা বাসাটাতে। কোনোদিন সেদিকে যাওয়া হয়নি। বাসার কাছে গিয়ে দেখি একটি সাইনবোর্ড ঝুলে আছে এবং সেখানে লেখা আছে, এই জমি বর্তমান মালিক মামুন সাহেব। এটা দেখে চোখ দুটো নোনা জলে ভিজে গেল। আমার খুশির জন্য সে এত কিছু করেছে। আমি পাশের একটা টং দোকানে গিয়ে দোকানদারকে বললাম, মামা এই যে বাসা দেখতে পাচ্ছেন এটার মালিক কি এখানে এসেছিল? না মামা, কোনোদিন দেখিনি। শুনেছি বাসাটা হাসপাতাল বানাবে, যেটাতে গরিবদের চিকিৎসা করবে। কেন মামা, তোর কেউ হয় নাকি? আমি দোকানদারকে কিছু না বলে গাড়ি নিয়ে বের হলাম সামিয়াকে খুঁজতে। কোথাও যদি একটাবার দেখতে পেতাম। সারাদিন খোঁজাখুঁজি করে হতাশ হয়ে ফিরে আসলাম। পরদিন আবার বের হলাম খুঁজতে। লোকজনকে সামিয়ার ফটো দেখাচ্ছি, কিন্তু কেউ বলতে পারছে না কোথায় আছে। আমি সারাদিন সামিয়াকে খুঁজি আর রাতে কেঁদে কেঁদে বালিশ ভিজাই। সামিয়ার আব্বু আর আমার আব্বু মিলে সামিয়াকে খুঁজতেছে, কিন্তু কোথাও সামিয়ার মিল পাওয়া যাচ্ছে না। কেটে গেল 1 মাস। এই 1 মাসে সামিয়াকে পুরো রাজশাহী শহর তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু পাওয়া যায়নি। সামিয়ার আম্মু সামিয়ার কথা ভেবে এখন বেশি অসুস্থ। এভাবে কেটে যায় 1 বছর। আমিও নিজেকে ঘরবন্দি করে রেখেছি। কোথাও আর যেতে মন চায় না। সবসময় সামিয়ার ছবি বুকে নিয়ে কান্না করি। মাঝে মাঝে কোলবালিশকে জড়িয়ে ধরে চুমু দিয়ে বলি, এটাই আমার সামিয়া। কথা বলি, সামিয়া তুমি এতদিন কোথায় ছিলে? জানো তোমাকে কত জায়গায় খুঁজেছি। কিন্তু সামিয়া নামের কোলবালিশটি কোনো কথা বলে না। আব্বু আম্মু আমার এরকম অবস্থা দেখে খুবই চিন্তিত হয়ে পড়ে। বন্ধুরা বাসায় এসে আমাকে দেখে যায়। তারা আমাকে বাইরে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য অনেক চেষ্টা করেও তাতে ব্যর্থ হয়েছে। আমার চুলগুলো বড় বড় হয়ে গেছে। নিজের শরীরের প্রতি যত্ন নেওয়ার কথাই ভুলে গিয়েছি। দেহের ওজন আগের থেকে কমে গেছে। কেমন জানি চিকনা চাকনা লাগে। রাতে অন্ধকারে বসে থেকে ফোনটা হাতে নিয়ে নেড়েচেড়ে দেখতেছি। কতদিন পর আজকে আবার ফোনটা হাতে নিলাম। কয়েক % চার্জ আছে। ওয়ালপেপারে আজ থেকে 4 বছর আগে তোলা সামিয়ার একটা ফটো সেভ করে রাখা আছে, যেখানে সামিয়া কাশফুলের পাশে দাঁড়িয়ে থেকে কাশফুলের কোমল ছোঁয়া নিচ্ছে। ছবিটা তুলেছিলাম পদ্মার চরে। ছবিটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। হঠাৎ ফোনটা বেজে উঠলো। দেখি অপরিচিত নাম্বার থেকে কল এসেছে। রিসিভ করতেই একটা ছোট্ট বাচ্চা কান্না করতে করতে বলল, বাবাই মামুনি খুব অসুস্থ। কথাটা শুনে কলিজাটা কেমন যেন মোচড় দিয়ে উঠলো। আজ 1 বছর পর আবার সেই ছোট্ট বাচ্চাটি আমাকে ফোন দিয়েছে। এখনো তার কথাগুলো আগের মতোই আছে। কথাগুলোর মাধ্যমে বুঝতে পারলাম এটা সেই ছোট্ট বাচ্চা।
কি বলবো আমি ভেবে পাচ্ছি না। আমি তো বাচ্চাটিকে চিনি না, কোথায় তার বাসা, কে তার মামুনি, আর আমি বা তার অসুস্থ মামুনিকে কি করব। আমি তাকে বললাম, আম্মু তোমার মামুনির নাম কি? আমার কথা শেষ হতেই ফোনটা কেটে দিল। আমি ফোন দিব কিন্তু ফোনে কোনো ব্যালেন্স নাই। ইমার্জেন্সি নিয়ে ফোন দিলাম কিন্তু সুইচ অফ দেখাচ্ছে। আম্মু আমার পাশে এসে বসলো, আমার মাথায় হাত বুলে দিতে দিতে বলল, বাবা তুই আমাদেরকে কেন এত কষ্ট দিচ্ছিস? আমি অবাক হয়ে বললাম, কই আম্মু, আমি কেন তোমাদের কষ্ট দিতে যাব, আর কোথায় তোমাদের কষ্ট দিচ্ছি? বাবা তুই যে 1 বছর আগে ধরে নিজেকে রুমের মধ্যে বদ্ধ করে রেখেছিস, কষ্ট দিচ্ছিস, এতে কি আমরা কষ্ট পাচ্ছি না? তুই এখন নিয়মিত খাওয়া দাওয়া করিস না, এতে কি আমরা কষ্ট পাচ্ছি না? শোন বাবা, আমরা তোর মা বাবা। কোনো সন্তান যদি ভালো না থাকে তাহলে বাবা মা কি করে ভালো থাকবে বল? আর আমরা তো সামিয়াকে কম খুঁজিনি, বা তুইও তোর কম জায়গায় খোঁজ নিসনি। কোথাও পেয়েছিস কি? যা হওয়ার তা হয়ে গেছে, এটা নিয়ে পড়ে থাকলে চলবে কি? এখন আমাদের বয়স হয়েছে, এখন আমাদের রেস্ট নেওয়ার সময়। কিন্তু দিন দিন আমাদের কষ্টটা বেড়ে যাচ্ছে। আমরাও তো চাই জীবনের শেষ মুহূর্তটা একটু হাসি খুশি ভাবেই কাটাতে। প্রত্যেক বাবা মাই চায় শেষ মুহূর্তে তাদের সন্তানকে হাসি খুশি দেখতে। প্লিজ বাবা, তুই আগের জীবনে ফিরে আয়, সব কিছু আবার নতুন করে শুরু কর। আমরা আর তোর এই অবস্থা মেনে নিতে পারতেছি না। আজ যদি তোর কিছু হয়ে যায় তাহলে আমরা কি নিয়ে বাঁচবো? আসলে তো আম্মু ঠিক কথাই বলেছো। প্রত্যেক বাবা মাই চায় তাদের সন্তানকে হাসি খুশি দেখতে, প্রত্যেক বাবা মাই চায় তার জীবনের শেষ সময়টা হাসি খুশি ভাবে কাটাতে, আর তাদেরকে হাসি খুশি রাখার দায়িত্ব হলো প্রত্যেক সন্তানদের। আজকে কেন তারা এত কষ্ট করবে? জীবনের শেষ সময়ে এসে দুঃখ কষ্ট কেন জীবন সঙ্গী হবে তাদের? তারাও তো আমাদের জন্য কম সংগ্রাম করেনি। সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে অর্থ উপার্জনের রাস্তায়, যেখানে অতিবাহিত হয়েছে তাদের লাইফ সার্কেলের মিনিমাম 75% সময়। শেষ সময় যদি কষ্ট করতে হয় তাহলে তো আমাদের মতো সন্তানদের কোনো প্রয়োজন নেই তাদের। আম্মু কান্না করেই যাচ্ছে। আমি আম্মুর চোখের পানি মুছে দিয়ে বললাম, আম্মু আমি এখন থেকে আগের মতো হয়ে যাব, তোমাদেরকে আর কষ্ট দেব না। এখন ডাইনিং টেবিলে গিয়ে 1 প্লেট ভাত নাও, তোমার হাতে অনেকদিন ধরে তুলে খাওয়া হয়নি। আম্মু আমার কথা শুনে একটু হেসে কপালে চুমু দিয়ে বলল, ঠিক আছে বাবা, আয়। আম্মু যাওয়ার পর আমি ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে ঢুকলাম। আম্মু আমার কথা শুনে কত খুশি হয়েছে। প্রত্যেক বাবা মাই তার সন্তানদের মঙ্গল চায়। সামিয়ার কথা মনে হতেই আবার মনটা খারাপ হয়ে গেল, কিন্তু আমিও তো সামিয়াকে ভালোবাসি। একটু ভুলের জন্য আমাকে আজকে এত কষ্ট সহ্য করতে হচ্ছে। সে যদি আমার ভাগ্যে থাকে তাহলে তাকে পাবো। ফ্রেশ হয়ে নিচে আসলাম। আব্বু আর সাফিয়া বসে থেকে খাওয়া দাওয়া করতেছে, আর আম্মু টেবিলে ভাত নিয়ে বসে আছে। কতদিন পর আজকে সবার সাথে ডিনার করব। এতদিন নিজের রুমেই খাওয়া দাওয়া করতাম। আম্মু আমার জন্য খাবার দিয়ে আসতো, আমি খেতাম। আম্মু খাইয়ে দিতে চাইলে আমি নিষেধ করতাম। আর সাফিয়া তো প্রতিদিন আমার কাছে এসে বায়না ধরতো আমি যেন সকলের সাথে বসে খাওয়া দাওয়া করি, কিন্তু তার বায়না আমার মনের মধ্যে লুকিয়ে থাকা জেদকে হার মানাতে পারেনি। আমি সঙ্গী করে নিয়েছিলাম একাকিত্বকে। একাকি থাকতে থাকতে খুব ভালো লাগতো। একাই বসে থেকে গল্প করতাম সামিয়ার ছবিগুলোর সাথে আর সামিয়া নামক কোলবালিশটির সাথে। আব্বু আমাকে দেখে বলল, কি ব্যাপার, আমি কিছু ভুল দেখছি না তো? আমি আম্মুর পাশে বসতে বসতে বললাম, ভুল দেখবে কেন? সাফিয়া আমার কথা শুনে আমার দিকে তাকিয়ে খাবার প্লেট রেখে আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে বলল, ভাইয়া তুমি এখন থেকে আমাদের সঙ্গে খাওয়া দাওয়া করবে। ওহ, তাহলে কত মজা হবে জানো? কতদিন তোমার সাথে বসে থেকে ডিনার করিনি। এখন থেকে একসাথে ডিনার করব, এবার খুশি? হ্যাঁ। আম্মু আমাকে খাইয়ে দিল। খাওয়া শেষ করে আব্বুকে বললাম, আব্বু কালকে থেকে আমি অফিসে যাব, তুমি এমডি সাহেবকে বলে দিও। তুমি দীর্ঘদিন ধরে নিজেকে একাকিত্বের মধ্যে রেখেছিলে, এখন অফিসে না যেয়ে বন্ধুদের সাথে সময় কাটাও, নইলে বোরিং ফিল করবে। আমি কাল থেকে অফিসে জয়েন করব, এটাই ফাইনাল। ঠিক আছে। পরের দিন সকালে নাস্তা করে সেলুনে গেলাম। সেলুনে গিয়ে চুলগুলো কাটালাম। বাসায় এসে গোসল করে অফিসে গেলাম। তবে সাধারণভাবে গেলাম, নিজেকে গোছানোর মতো আর সময় নেই। তাছাড়া এসবের প্রতি ভক্তি উঠে গেছে। মনের মানুষটা যদি পাশে থাকতো তাহলে হয়তো মনে কিছুটা রস জন্মাতো। অফিসে যাওয়ার পরেই সবাই আমাকে স্বাগতম জানালো। অনেকদিন পর আজকে অফিসে আসলাম।
সকলের সাথে কথা বলে আমি আমার কেবিনে চলে আসলাম। একটু পরে আমার প্রিয় নেহা এসে বলল, স্যার, আপনাকে আজ কতদিন পর দেখতেছি। আলহামদুলিল্লাহ, তুই কেমন আছিস? আমিও ভালো আছি। অফিসটা এখন খুব ভালোভাবে চলবে। অফিসে কিছুক্ষণ কাজ করে বাসায় আসলাম। প্রথম দিনে আজকে ভালো লাগছে না। পরের দিন আবার অফিসে গেলাম। নেহা মেয়েটি যথেষ্ট ভদ্র এবং মিশুটে, মধ্যবিত্ত পরিবারের মেয়ে। বাবা মা আর ছোট ভাই নিয়ে সংসার। তার বাবা একটা ব্যাংকে জব করতেন, এখন অবসরে আছেন। দেখতেও খুব সুন্দর, কিন্তু কোনোদিন রূপের বড়াই করেনি। আমার সঙ্গে একেবারে ফ্রি। আমি তাকে বোনের মতোই দেখি। 2 বছর আগে লেখাপড়া শেষ করে আমার কোম্পানিতে চাকরির ইন্টারভিউ দেয়, ভাগ্যক্রমে টিকে যায়। তার কাজে মুগ্ধ হয়ে আমি আমার পিএ বানিয়ে দেই। এখন সে ভালো স্যালারি পায়। কেবিনে বসে থেকে ল্যাপটপ অন করতে নেহা আমার রুমে আসলো। নেহা বলল, স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তোর কি অবস্থা? আর তোকে কতবার বলবো আমাকে স্যার না বলে ভাইয়া বলে ডাকবি? আলহামদুলিল্লাহ ভাইয়া, আমার অবস্থাও ভালো। বিয়ে করবি না নাকি আমি তোর জন্য ছেলে দেখা শুরু করব? আন্টি তো আমাকে বলতেছে ছেলে দেখার জন্য। বাদ দিন এসব, আগে বলুন ভাবির কি খবর, মানে ভাবির সন্তান পেয়েছেন? না, অনেক খুঁজেছি কিন্তু কোথাও পাইনি। সরি ভাইয়া, আমি মনে হয় কথাটা বলে আপনাকে কষ্ট দিলাম। না, সমস্যা নাই। অফিস শেষ করে বাসায় আসলাম। কেটে গেল 1 সপ্তাহ। অফিস যেতেই নেহা বলল, ভাইয়া, আমাদের কোম্পানির সাথে এফসি কোম্পানির একটা মিটিং আছে, আর মিটিংটা করার জন্য আমাদেরকে সিলেট যেতে হবে। কবে মিটিং? আগামীকাল বিকেল 3টায়। ঠিক আছে, তুই সব ফাইল রেডি করে রাখিস, সাথে তুইও রেডি থাকিস। ঠিক আছে। রাতে গাড়ি নিয়ে আমি আর নেহা বের হলাম সিলেটের উদ্দেশ্যে। সিলেটে পৌঁছে কোম্পানি থেকে যে হোটেল বুক করা হয়েছিল সেখানে গেলাম। বিকেল 3টায় মিটিং এর জন্য অফিস কোম্পানিতে গেলাম। সেখানে মিটিং হবে, আর মিটিংটা ছিল একটা প্রজেক্ট নিয়ে। ভালোভাবে মিটিংটা শেষ হলো। আমাদের কোম্পানির পারফরমেন্স ভালো হয় প্রজেক্টটা আমাদের কোম্পানি পেয়েছে। আমি নেহাকে নিয়ে ঘুরতে বের হলাম। নেহা সিলেটের কিছুই দেখেনি। ঘোরাঘুরি করে হোটেলে চলে আসলাম। পরের দিন গেলাম জাফলং। সেখানে বেশ কিছু সময় কাটিয়ে একটা রেস্টুরেন্টে লাঞ্চ করে হযরত শাহজালাল মাজার দেখতে গেলাম। মাজার দেখার পরে হোটেলে চলে আসলাম। আগামীকাল সকালে রাজশাহীতে চলে যাব। রাতে রেস্টুরেন্ট থেকে ডিনার করে হোটেলে এসে ঘুমিয়ে পড়লাম। সকালে বাসায় যাওয়ার সময় মনে হলো সিলেটের বিখ্যাত কমলা লেবু আর সাতকরা আচারের কথা। গাড়ি থেকে নেমে দোকান থেকে কমলা লেবু আর সাতকরা আচার নিয়ে গাড়ির কাছে আসতেই লক্ষ্য করলাম একটা ছোট্ট বাচ্চা মেয়ে, বয়স আনুমানিক 3 বছর হবে, রাস্তার মাঝখান দিকে দৌড়াচ্ছে। মাঝ রাস্তায় তার খেলনার বেলুন উড়ে গেছে। সেটা নেওয়ার জন্য বাচ্চাটি মাঝ রাস্তায় যাচ্ছে, আর সামনে থেকে একটা বাস হর্ন দিতে দিতে আসতেছে। বাচ্চাটির সেদিকে কোনো খেয়াল নেই। বাসটিও কাছে চলে এসেছে। আমি হাতে থাকা কমলা লেবু আর সাতকরা আচারের ব্যাগ ফেলে দিয়ে দৌড়ে বাচ্চাটির কাছে গেলাম, আর বাচ্চাটিকে কোলে তুলে নিয়ে রাস্তার সাইডের দিকে লাফ দিলাম। আর বাসটিও নিয়ন্ত্রণ হারিয়ে আমার বিপরীতে সাইডে থাকা কারেন্টের খুঁটির সাথে ধাক্কা খেলো। ঘটনাটি দুটো ঘটে যায়। ঘটনাস্থলে অনেক লোক জড়ো হয়ে যায়। আমি বাচ্চাটিকে কোলে নিয়ে দাঁড়াতেই বাচ্চাটি আমাকে বাবা বাবাই বলতে শুরু করলো। আমি ছোট্ট মেয়েটির মুখে বাবাই বাবাই ডাক শুনে আশ্চর্য হয়ে গেলাম, কারণ এই বাচ্চাটি হলো সেই বাচ্চা যে আমার কাছে ফোন দিয়ে কথা বলতো, একবারে সেম কণ্ঠ। আর অবাক করার বিষয় হলো ছোট্ট মেয়েটি আমাকে চিনতে পারলো কি করে? আমাকে কি আগে কোথাও দেখেছে নাকি? কিন্তু আমার তো মনে হচ্ছে না আমি এই বাচ্চাটিকে দেখেছি। তো এই বাচ্চাটিকে কেমন জানি আপন মনে হচ্ছে এটা আমার রক্তের সম্পর্কের কেউ। চারদিকে কি হয়ে যাচ্ছে সেদিকে আমার কোনো খেয়াল নেই। আমি বাচ্চাটির দিকে তাকিয়ে এসব ভাবতেছি, আর বাচ্চাটি আমার দিকে তাকিয়ে আছে। পাশে থেকে একটা লোকের ডাকে আমার ভাবনার জগৎ থেকে বের হয়ে আসলাম। লোকটি বলল, ভাই, আপনার হাত থেকে রক্ত পড়তেছে। আমি লোকটির কথায় হাতের দিকে তাকিয়ে দেখি কিছুটা ছিলে গেছে। বাচ্চাটিকে কোলে নিয়ে রাস্তার পাশে লাফ দেওয়ার সময় হয়তো এটা হয়েছে। বাচ্চাটি আমার হাতের রক্ত দেখে বলল, বাচ্চাটিকে যতই দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি, আমাকে বাবা বাবাই বলতেছে কেন? আমি বাচ্চাটিকে জিজ্ঞেস করলাম, আম্মু, তোমার নাম কি? আমার নাম ইত্তাদান অতি। নামটা শুনতেই বুকটা কেঁপে উঠলো, কারণ আজ থেকে 4 বছর আগে আমি সামিয়াকে বলেছিলাম, সামিয়া, আমার মেয়ের নাম কি রাখবো জানো? কি রাখবে? ইসরাত জাহান ঐশী রাখবো। নামটা কেমন হবে?
সামিয়া আমার কপালে ভালোবাসার পরশ এঁকে দিয়ে বলল, খুব সুন্দর নাম, আমার পছন্দ হয়েছে। এটা ভাবতেই চোখ দিয়ে পানি পড়তে লাগলো। ঐশী আমার চোখের পানি মুছে দিয়ে বলল, বাবাই তার না কল দিতে দেন। আমি আর মনের ভিতর কথা চেপে না রেখে ঐশীকে বললাম, আম্মু তুমি আমাকে চিনো? আমাকে তুমি কোথায় দেখেছিলে? আমার আপল মোবাইলে। কিছুটা অবাক হয়ে বললাম, তোমার আম্মুর নাম কি? আমার আপল নাম সামিয়া তাহান। ঐশীর কথা শুনে আমার হার্টবিট বেড়ে গেল। আমার ছবি ওর আম্মুর মোবাইলে, আর ওর আম্মুর নাম সামিয়া। তাহলে কি আমার সামিয়া? পিছন থেকে কে যেন বলল, ঐশী তুমি ঠিক আছো আম্মু? কণ্ঠটা মেয়ের, তবে কণ্ঠটা কেমন জানি চেনা চেনা লাগলো। পেছনে ফিরে মেয়েটির দিকে তাকাতেই হাত পা অবাস হয়ে গেল, আর বুকের বাঁ পাশটা ধরফর করতে লাগলো। মেয়েটি হলো আমার সামিয়া, যাকে আমি বিনা দোষে বাসা থেকে বের করে দিয়েছি। সামিয়া আমাকে এখানে দেখে অবাক নয় তাকিয়ে আছে, আমিও তার দিকে তাকিয়ে আছি। দুজনেই চোখের দুজনের প্রতি জমানো তৃষ্ণা মেটাতে ব্যস্ত। কতদিন পরে দেখতেছে আমার প্রিয় মানুষটাকে। যাই না কত সময় ছিল আমার পাশে, কি হয়ে যাচ্ছে তারও খবর নেই। ঐশীর কথায় দুজন নীরবতা ভেঙে গেল। ঐশী আমার কোল থেকে নেমে সামিয়ার কাছে গিয়ে বলল, মামুনি এই যে বাবাই। সামিয়া ঐশীর দিকে তাকালো, এরপর আমার দিকে একবার তাকিয়ে ঐশীকে নিয়ে জোরে জোরে হেঁটে ওর গাড়ির কাছে গিয়ে গাড়িতে উঠে গেল। আমি পিছন থেকে সামিয়া সামিয়া বলে ডাকতেছি, কিন্তু সে শুনতেছে না। এরপরে গাড়ি নিয়ে চলে গেল। আমি বোবার মতো সেখানে দাঁড়িয়ে থাকলাম। কিছুক্ষণ পর পাশে থাকা একটা লোককে জিজ্ঞাসা করলাম, ভাই এই পুলিশ মেয়েটাকে, আর তার বাসা কোথায়? আর হ্যাঁ, সামিয়া পুলিশের ড্রেস পরেছিল, তার গাড়িটাও ছিল পুলিশের, যেটা সরকার থেকে দেয়। উনি হলেন আমার সিলেট সদর থানার এসআই। বাসা কোথায় সেটা বলতে পারবো না, কিন্তু আজ থেকে প্রায় 4 বছর ধরে এখানে আছে। ধন্যবাদ ভাই। আমি আমার গাড়ির কাছে এসে গাড়িতে উঠে হোটেলে চলে গেলাম। হোটেলে গিয়ে নেহাকে বললাম, নেহা তুই ড্রাইভার আঙ্কেলের সাথে রাজশাহীতে চলে যা। নেহা অবাক হয়ে বলল, আপনি কোথায় যাবেন? আমার একটা কাজ আছে, চাই না কতদিন লাগবে সেটা শেষ হতে। তুই ভালোভাবে অফিসটা সামলাবি, আর কোনো প্রয়োজন হলে আমাকে জানাবি। ঠিক আছে। এরপর নেহা ড্রাইভার আঙ্কেলকে পাঠিয়ে দিলাম রাজশাহীতে। আমি ফোন দিয়ে আব্বু আম্মুকে বলে দিলাম যে আমি এখন যাব না, কারণ জানতে চাইলে বললাম একটা সিক্রেট মিশন আছে, আর সেটা কমপ্লিট হলেই চলে যাব। হোটেল থেকে বের হলাম সিলেট সদর থানাতে। সামিয়া ঐশীকে নিয়ে শপিং করতে গিয়েছিল, আর সেখানেই তো এই অবস্থা। সামিয়া ঐশীকে নিয়ে বাসায় চলে আসে। বাসায় এসে রুমে ঢুকে বেডে শুয়ে বালিশে মুখ গুজে কান্না করতে লাগলো। ঐশী তাকে ডেকে যাচ্ছে, সেদিকে কোনো খবর নেই। সামিয়া কান্না করতে করতে বলতেছে, আজকে মামুন কেন তুমি আবার আমার কাছে আসলে? আমি তো আমার মেয়েকে নিয়ে ভালোই আছি। থানায় পৌঁছে দেখি ওসি সাহেব বসে আছে। তাকে বললাম, আপনাদের এসআইয়ের নাম কি? মিসেস সামিয়া। বাট আপনি কে? আমি তার স্বামী। হোয়াট? কি বলতেছেন এসব? ঠিক বলতেছি। আমার নাম মামুন। তার বাসা ঠিকানাটা দেন তো। এটা কেমন কথা স্যার? আপনার ওয়াইফের বাসার ঠিকানা আপনি জানেন না? একটা মিসবিহেভ হয়েছিল আমাদের মাঝে, তার থেকে দুজনে বিচ্ছেদ। আসলে রাইটিং ভাবে বা কাগজ কলমে বিচ্ছেদ নয়। বুঝতে পেরেছি। ওসির থেকে সামিয়ার বাসার ঠিকানা নিয়ে একটা রিক্সা নিয়ে বের হলাম সামিয়ার বাসার উদ্দেশ্যে। বাসার সামনে রিক্সা থেকে নামলাম। বাসার ভিতরে ঢুকে দেখি গার্ডেনে একটা ভদ্রলোক বসে আছেন। আমাকে দেখে বললেন, তুমি মামুন না? আমি অবাক হয়ে বললাম, হ্যাঁ আমি মামুন, বাট আপনি আমাকে কি করেছিলেন? সামিরার মুখে তোমার নাম শুনেছি, আর তার মোবাইলে তোমার ফটো দেখেছি। আপনি সামিয়াকে কোথায় পেয়েছিলেন, আর সামিয়া এখানে কেন? সেটা অনেক কাহিনী। আজ থেকে 4 বছর আগে আমি রাজশাহীতে গেছিলাম আমার ব্যবসার জন্য। কাজ শেষ হতে হতে সন্ধ্যা হয়ে যায়। পরের দিন অফিসে জরুরি মিটিং থাকায় সন্ধ্যায় রাজশাহী থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা হই। গাড়িতে ওঠার সময় দেখি রাস্তার পাশে একটা মেয়ে মাথা হেলে কান্না করতেছে, আর মেয়েটা হলো আজকের সামিয়া। সামিয়ার কাছে যাই, অতঃপর তার কি হয়েছে তার সবকিছু তার থেকে শুনি। তাকে আমার বাসায় নিয়ে আসতে চাইলে প্রথমে না করে, পরে আমার মেয়ে হয়ে থাকার কথা বলে রাজি হয়ে যায়। এরপরে নিয়ে আসি তাকে এখানে।
আর আমার কোনো সন্তান না থাকায় তাকে এই 4 বছর ধরে নিজের সন্তানের মতোই দেখেছি। আমি জানি তোমাদের মধ্যে কি হয়েছিল, তবে এখন সব কিছু ভুলে আবার নতুন করে শুরু করাই ভালো। একটা মেয়ের জন্য পরিবার থাকাটা খুবই প্রয়োজন। কিন্তু সে আমাকে ক্ষমা করবে কি করে? দেখো চেষ্টা করে। আমি লোকটির কাছ থেকে চলে আসলাম বাসার দরজায়। কলিং বেল বাজাতেই ঐশী এসে দরজা খুলে দিল। আমাকে দেখে জড়িয়ে ধরে বলল, বাবা তুমি এইতে তো মামুনি তন্দা কল দিতে। আমি কোলে নিয়ে বললাম, আম্মু এসেছি। তোমার আম্মুর কাছে চলো। ভিতরে ঢুকে দেখি সামিয়া সোফায় বসে কান্না করতেছে। আমাকে দেখে দাঁড়িয়ে গিয়ে বলল, কেন এসেছেন আপনি আমার কাছে? আমি সামিয়ার হাত ধরে বললাম, প্লিজ সামিয়া, তুমি আমাকে মাফ করে দাও। আমি তোমাকে না জেনে কষ্ট দিয়েছি। সামিয়া আমার থেকে মুখ ঘুরিয়ে নিয়ে বলল, আমার কারোর প্রতি রাগ নেই, আর আমার মতো পাপির এর থেকেও বেশি কষ্ট হওয়া দরকার। প্লিজ সামিয়া, আমাকে মাফ করে দাও। চলো না নতুন করে সবকিছু শুরু করি। বললাম তো আমি মাফ করার কেউ নই। আর কি বললেন নতুন করে শুরু করবেন? এটা তো একটা নতুন জোক শোনালেন। আমার মতো পাপী মেয়ের সাথে আপনি কি করে শুরু করবেন? আমি আবার সামিয়ার হাত ধরে বললাম, প্লিজ সামিয়া। আমার কথা শেষ না হতে সামিয়ার পাশ থেকে একটা ফল কাটার ছুরি হাতে নিয়ে বলল, আপনি যাবেন নাকি আমি এটা দিয়ে আমার জীবন শেষ করে দেব? আপনার মুখ দেখতে ইচ্ছে করতেছে না। সামিয়ার কথা শুনে কিছুটা স্তব্ধ হয়ে গেলাম। কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, যাচ্ছি, তবে একটি কথার উত্তর দিবে। কি? এই মেয়ে বাচ্চাটি কার? আমার কথা শুনে সামিয়া চমকে উঠলো। কি বলবে ভেবে পাচ্ছে না। চুপ থাকতে দেখে বললাম, কি হলো বলো। এটা আপনারই সন্তান। আমি অবাক হয়ে বললাম, মানে? আজ থেকে 4 বছর আগে আপনি যখন আমার মতো হতভাগী পাপীকে বাসা থেকে বের করে দিয়েছিলেন, তার আগের দিন আপনাকে আমি 2টা সারপ্রাইজ দেওয়ার কথা বলেছিলাম। তার একটা হলো এই সন্তান আমার গর্ভে আসার কথা। আপনাকে সারপ্রাইজ দেওয়ার কথা বলার কয়েকদিন আগে আমার শরীরটা বেশ খারাপ হয়ে পড়ে। মাঝে মাঝে বমি হতো। বুঝতে পেরেছিলাম আমি প্রেগনেন্ট, কিন্তু আপনাকে বলিনি আপনাকে সারপ্রাইজ দেব বলে। সেদিন সকালে আপনাকে বলেছিলাম আজকে আমার বাসায় আসতে দেরি হবে। দেরি হওয়ার কারণ আমি থানায় টাইম শেষ করে প্রেগনেন্সির বিষয়টা টেস্ট করার জন্য হাসপাতালে গিয়েছিলাম। হাসপাতালে যাওয়ার পর ভালোভাবেই প্রেগনেন্সি টেস্ট করি, আর রিপোর্ট ভালো আসে। রিপোর্ট নিয়ে বাসায় যাই। ভেবেছিলাম আপনি সারপ্রাইজ পেয়ে খুশি হবেন, কিন্তু না, আমার ধারণা ভুল। আমি সারপ্রাইজ দিতে গিয়ে নিজেই বড় সারপ্রাইজড হয়ে গেলাম। এখানে আসার প্রায় 9 মাস পর ঐশী জন্মগ্রহণ করে। বুঝতে শেখার পর থেকেই বাবাই বাবাই বলে কান্না করতো। আমি তাকে থামাতে না পেরে মোবাইলে একটা ফটো ছিল, সেটা বের করে দিতাম। ঐশী ছবিটাকে দেখেই বাবাই বাবাই বলে ডাকতে থাকে। যখন ছবিটা কথা বলতো না তখন ঐশী কান্না করে দিত। তার কান্না আমার সহ্য হতো না, কারণ এই পৃথিবীতে সে ছাড়া আর আপন কেউ নেই। তার কান্না থামানোর জন্য আমি আপনার ফোনে কল দিতাম, আর আমার মেয়ে বাবাই বাবাই বলে ডাকতো। আপনার কথা শোনার পরে আবার ফোনটা আমাকে দিয়ে দিত। অন্যের বাবারা যখন তাদের ছেলে মেয়েদের নিয়ে পার্কে যেত, তখন আমার ছোট্ট বাচ্চাটা কান্না করে বলতো। আমি তার কথা উত্তর না দিলে সে কান্না করতো। তার কান্না আর থামাতে পারতাম না, কারণ তার বাবাই যে তাদের কাছে আসবে না, তার বাবাই যে তার পাপী অপবিত্র মায়ের কাছে আসবে না। এই লাস্ট নিজেই তাকে নিয়ে ঘুরতে বের হই। সামিয়া কথাগুলো বলেই ডুকরে কেঁদে উঠলো। আমি ঐশীকে জোরে ধরে কান্না করে দিলাম। কপালে গালে অজস্র চুমো দিতে লাগলাম। আজকে আমার জন্য আমার মেয়ে এত কষ্ট পেয়েছে, আমার কলেজার মেয়ে, আমি চিনতে পারতেছি না। আমি সামিয়াকে বললাম, প্লিজ সামিয়া আবার ফিরে এসো না। ঐশীর তো মামুনি বাবাই দুজনেরই দরকার। সামিয়া চোখের পানি মুছে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি জানি আপনি আপনার ভুলটা বুঝতে পেরেছেন। এর জন্যই হয়তোবা আজকে 4 বছর পর আমার কাছে এসেছেন, আবার আমাকে আপনার জীবনে ফিরিয়ে নেওয়ার জন্য। কিন্তু আমি আপনার জীবনে ফিরে যাব না। আমি চাই না আমার মায়ায় পড়ে কারো জীবন নষ্ট হয়ে যাক, আমার মতো পাপীকে নিয়ে কারো সম্মানহানি হোক। দয়া করে আপনি আমাদের কাছ থেকে চলে যান। একাই বাঁচতে শিখেছি, আল্লাহর রহমতে বাকিটা পথ অতিক্রম করতে পারবো। হয়তোবা মেয়েটিকে তার বাবার অধিকার দিতে পারবো না, কিন্তু চেষ্টা করব বাবার সমান ভালোবাসা স্নেহ প্রদান করতে। দয়া করে আপনি চলে যান। আমি তোমাদেরকে না নিয়ে কোথাও যাব না। দেখুন, আপনি না গেলে আমি কিন্তু দারোয়ান ডাকতে বাধ্য হব। আপনি যাবেন কি না? যাচ্ছি, প্লিজ, তবুও তুমি নিজের কোনো ক্ষতি করো না।
সামিয়ার বাসা থেকে আমি হোটেলে চলে আসলাম। ফ্রেশ হয়ে হালকা নাস্তা করে চকলেট, ফুচকা আর আইসক্রিম নিয়ে চলে গেলাম সামিয়ার বাসায়। বাসায় ঢুকতে দেখি ঐশী আর ভদ্রলোকটা ফুলের কাছে পানি দিচ্ছে। ঐশী আমাকে দেখে দৌড়ে আমার কাছে আসলো। আমি তাকে কোলে তুলে নিয়ে কপালে একটা চুমু দিয়ে বললাম, আম্মু তুমি কি করতেছো, আর ওইটা তোমার কে হয়? ঐশী আমার গলা জড়িয়ে ধরে বলল, আমি আমার নানু ভাইয়ের গাতে পানি দিতি, আর ওইটা আমার নানু ভাইয়া হয়। তোমার মামুনি বাসায় আছে? ঐশী মাথা নেড়ে হ্যাঁ সম্মতি দিল। ও আচ্ছা, এই চকলেটগুলো তুমি খাবে, আর আইসক্রিম আর ফুচকাগুলো তোমার মামুনিকে দিবে, কেমন? ঠিক আছে পাপাই। ঐশী কোল থেকে নেমে ফুচকা, চকলেট আর আইসক্রিম নিয়ে ছোট ছোট পায়ে দৌড়ে বাসায় চলে গেল। আমি তার যাওয়ার দিকে তাকিয়ে আছি। একেবারে মায়ের কপি, হাঁটা, কথা বলার স্টাইল, সবকিছু। ওফ, এবার কিছুটা শান্তি পেলাম, কারণ আমার মেয়ে এবং তার মাকে পেয়েছি। এখন শুধু মেয়ের মায়ের অভিমানটা ভাঙানোর অপেক্ষায়। খুব কষ্ট হবে সামিয়ার রাগ আর অভিমান ভাঙাতে। ঐশীকে বাসায় পাঠিয়ে ভদ্রলোক মানে ঐশীর নানুর সাথে কিছুক্ষণ কথা বলে হোটেলে চলে আসলাম। গোসল করে জোহরের নামাজ পড়ে রেস্টুরেন্ট লাঞ্চ করতে গেলাম। লাঞ্চ করে হোটেলে এসে কিছুক্ষণ রেস্ট নিলাম। বিকেলে আবার গেলাম সামিয়ার বাসায়, কিন্তু সামিয়ার সাথে দেখা হলো না। ঐশীর সাথে কিছুক্ষণ খেলাধুলা করে সামিয়ার বাসার আশেপাশে একটা বাসা খুঁজতে লাগলাম। অনেক খোঁজাখুঁজি করার পর পেলাম একটা বাসা, সামিয়ার বাসা থেকে কাছেই। এখানে বাসা ভাড়া নেওয়ার কারণ যাতে করে সবসময় সামিয়ার পাশে থাকতে পারি, তার মনে যেন আবার আমার জন্য ভালোবাসা জন্মাতে পারি। কেটে গেল 3 দিন। এই 3 দিন রাত ছাড়া আমি প্রতিটা সময় সামিয়ার কাছে থেকেছি। সামিয়া থানায় গেলে আমিও থানায় গিয়েছি, কিন্তু সামিয়ার রাগ এখনো কমাতে পারেনি। একই কথা, সে আমার সঙ্গে যাবে না। তবে ভদ্রলোক মানে ঐশীর নানু সামিয়াকে অনেক বুঝিয়েছে, কিন্তু তাতেও কাজ হয়নি। আমিও হাল ছেড়ে দেওয়ার ছেলে না, দেখি তার কত অভিমান আছে। সন্ধ্যা সামিয়ার বাসায় আসলাম, কিছু শপিং করা প্রয়োজন হলো, তাই ভাবলাম ঐশী আর সামিয়াকে নিয়ে যাই। যদিও সামিয়া যেতে চাইবে না, কিন্তু চেষ্টা করে দেখি। সামিয়ার বাসায় কলিং বেল বাজাতে ভদ্রলোক দরজা খুলে দিল। আমাকে দেখে বলল, আরে জামাই যে, ভেতরে এসো বাবা। সোফায় সামিয়া বসে আছে। সামিয়ার দিকে তাকিয়ে চোখ টিপ দিয়ে বললাম, ঠিক আছে শ্বশুর মশাই। সামিয়া আমার দিকে রাগী মুডে তাকালো। আমি গিয়ে সামিয়ার পাশে বসলাম। এতে সামিয়া আরো একটু রেগে গেল। আমি আরো একটু তার দিকে চেপে বসলাম। শ্বশুর মশাই আমাদের কাহিনী দেখে হাসতেছে। শ্বশুর মশাই সামিয়াকে বলল, সামিয়া, জামাইয়ের জন্য নাস্তার ব্যবস্থা করো। আব্বু, কে তোমার জামাই? বারবার জামাই জামাই করতেছো কেন? আর কিসের নাস্তা? ঐশী তার মামুনির চিৎকার শুনে ভয়ে আমাকে জড়িয়ে ধরলো। ছোট বাচ্চা তো, চিৎকার করে কথা বলতে ভয় পেয়েছে। শ্বশুর মশাই সামিয়াকে শান্তভাবে বলল, দেখ মা, প্রত্যেকেরই ভুল হতে পারে। একটা সংসারে ভুল বোঝাবুঝিটা স্বাভাবিক ব্যাপার, হতেই পারে। কিন্তু এর মানে এই না যে সংসার ছেড়ে প্রিয় মানুষগুলোকে ছেড়ে একা একাই থাকতে হবে। সে তো তার ভুল বুঝতে পেরেছে। এখন তুই যদি তাকে মাফ না করে নতুন করে আবার শুরু না করিস, তাহলে তো তোর মেয়ের ভবিষ্যৎটা কি হবে ভেবে দেখেছিস? সে ঠিকমতো পাবে না মায়ের আদর যত্ন ভালোবাসা, আর না পাবে বাবার আদর যত্ন ভালোবাসা। অথচ একটা সন্তান বড় হতে হলে মা বাবা ও বইয়ের আদর যত্ন সমানভাবে পাওয়ার অধিকার। সুতরাং বলে কি, এমন সিদ্ধান্ত নিস না যে যেটার ফলে তোদের ভবিষ্যৎটা অন্ধকার হবে। এখন এইসব কথা না বলে জামাইকে নাস্তা দে। শ্বশুরমশাইয়ের কথায় স্বামী আমার দিকে তাকিয়ে বসা থেকে উঠে বিরক্তি সুরে বলল, আসুন যত সব। আমি আর কিছু না বলে ঐশীকে নিয়ে ডাইনিং টেবিলে গেলাম। চেয়ারে বসতে সামিয়া প্লেটে আপেল, কেক, কিছু ফল দিল। আমি প্লেট থেকে ছোট্ট আপেলের অংশ হাতে নিয়ে ঐশীকে খাইয়ে দিলাম। এরপরে সামিয়াকে বললাম, বাবু খেয়েছো? সামিয়া মুখটা ঘুরিয়ে বলল, আমার জন্য কাউকে চিন্তা করতে হবে না, আপনি আপনার কাজ করুন। ঐশীকে পাশের চেয়ারে বসিয়ে দিয়ে সামিয়ার হাত ধরে এক টান দিয়ে আমার কোলে বসিয়ে এক হাত দিয়ে আটকে রেখে বললাম, এত রাগ কেন? যেটা প্রশ্ন করেছি সোজাসুজি সেটার উত্তর দিবে। সামিয়া আমার কোল থেকে উঠার জন্য চেষ্টা করতেছে, বাট পারতেছে না। ঐশী তার মামুনিকে আমার কোলে থেকে হাতে তালি দিতে দিতে বলল, কি মদালে আমার মামু লেলে বাবা তোলে নিতে, কি মদালে। মেয়ের কথা শুনে আমি ফিক করে হেসে দিলাম। আর সামিয়ার আগে ফুলতেছে। প্লেট থেকে একটা মিষ্টি আমার মুখে নিলাম। এরপর মুখটা সামিয়ার মুখের কাছে লাগিয়ে দিয়ে মিষ্টিটা ট্রান্সফার করে দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু সামিয়া নিতে চাচ্ছে না।
প্রথম নিতে না চাইলেও পরবর্তীতে আর কোনো উপায় না পেয়ে খেয়ে নিল। একটা আপেলের টুকরো হাতে নিয়ে বললাম, এটাও আগে নিয়মে খাইয়ে দিতে হবে নাকি নিজ ইচ্ছায় খাবে? সামিয়া একরাশ বিরক্তি নিয়ে আমার হাত থেকে আপেলের টুকরোটা নিয়ে খাওয়া শুরু করলো। আমি মুচকি এসে মনে মনে বললাম, কেবল তো শুরু জানু। নাস্তা শেষ করে সামিয়াকে বললাম, রেডি হও, শপিং মলে যাব। সামিয়া অবাক হয়ে বলল, আমি কেন আপনার সঙ্গে যাব? যাবে কিনা তাই বলো। সামিয়া কিছু বলার আগে ঐশী বলল, চলো না মামুনি, আজকে বাবার সাথে শপিং মলে যাবো। আমি যাব না। কেন যাবে না? ঐশী তো যেতে চাচ্ছে, তাকে নিয়ে চলো। ঐশী সামিয়ার হাত ধরে নাড়াতে নাড়াতে বলল, চলো না মামুনি। সামিয়া ঐশীর দিকে তাকিয়ে চিৎকার দিয়ে বলল, বললাম তো আমি যাব না। তারপরেও তোর কানে কথা যাচ্ছে না নাকি? সামিয়ার চিৎকার শুনে ঐশী ভ্যা ভ্যা করে কান্না করতে লাগলো। বিষয়টা আমার খুব খারাপ লাগলো। আমি কিছু বলতে যাব তখনই সামিয়া ঐশীকে কোলে নিয়ে ও রুমের দিকে হাঁটা ধরলো আর আমাকে ঝাঁঝালো সুরে বলল, দেরি করুন। আমি সবাই বসে ভাবতে লাগলাম কি করে ও রাগ ভাঙানো যায়। ভেবেছিলাম সহজ হবে, কিন্তু এখন দেখতেছি তার বিপরীত। একটু পরে মা আর মেয়ে একসাথে রুম থেকে বের হয়ে আসলো। তাদেরকে নিয়ে শপিং মলে গেলাম। শপিং মলে যাওয়ার পর আমার জন্য দুটো টি শার্ট, একটা জিন্স প্যান্ট আর ব্র্যান্ডের গেঞ্জি নিলাম। এরপর ওদের কিনে রেডি সাইডে গেলাম। মহিলা কর্মচারী সামিয়াকে দেখে বলল, ম্যাম কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আপনার পাশের ছেলেটা কে? সামিয়া কিছু বলার আগে আমি বললাম, আমি আপনার ম্যামের হাজবেন্ড। সরি স্যার, আসলে আপনাকে কোনোদিন দেখিনি তো তাই চিনতে পারিনি। ও আমি সামিয়ার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে বললাম, নো প্রবলেম। আর এখন থেকে প্রতিবারই আমি আর আপনার ম্যাম একসঙ্গে আসবো। ওহ রিয়েলি? বাই দ্য ওয়ে স্যার, আপনাকে আর ম্যামকে খুব ভালো মানিয়েছে, আর আপনি হ্যান্ডসামও বটে। আমি সামিয়াকে একটা চোখ টিপি দিয়ে বললাম, এটাই তো আপনার ম্যাম বোঝে না। স্যার বুঝলাম না। কিছু না, আপনি আপনার ম্যামের জন্য কিছু শাড়ি দেখান আর আমার মেয়ের জন্য কিছু টি শার্ট আর ফ্রক দেখান। সামিয়ার দিকে তাকিয়ে দেখি ম্যাম নিচের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে রাগে ফুঁসতেছে আর দুই হাত কসলাচ্ছে। পাবলিক প্লেস হওয়ার ফলে আমাকে কিছু বলতে পারছে না, নইলে কাঁচায় চিবিয়ে খেত। আর আমার মেয়ে হেঁটে হেঁটে পুরো দোকান ঘুরে দেখতেছে। শপিং শেষ করতে করতে রাত 8টা বেজে গেল। আকাশটা মেঘলা মেঘলা করতেছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। আর আমার শরীরটাও কেমন যেন জ্বর জ্বর ভাব করতেছে, হয়তো সিলেটের আবহাওয়ার জন্য। সামিয়ার বাসার সামনে এসে গাড়ি থেকে নেমে বাসার ভিতরে ঢুকতেই সামিয়া বলল, কোথায় যাচ্ছেন? কেন, তোমার সাথে, তোমার বাসাতে। আপনি আমার বাসায় ঢুকবেন না। আপনি আমাকে পেয়েছেনটা কি? আমি কি আপনার খেলনার বস্তু? শপিং মলে আপনি কেন আমার স্বামী হিসেবে পরিচয় দিলেন? আমার কোনো স্বামী নেই। যে ছিল সে আজ থেকে 4 বছর আগে আমার নিকট মারা গেছে। আমি আপনার সঙ্গে কথা বলি বা আজকে শপিং মলে গিয়েছিলাম শুধু আমার মেয়ের জন্য। আপনি ভাববেন না যে আমি আপনাকে মেনে নিয়েছি। আর আপনি কেন আমার বাসায় আসতেছেন? আর কখনো আসবেন না, আপনাকে আমার সহ্য হয় না। সামিয়ার কথাগুলো বলে দরজা বন্ধ করে দিতে যাবে তখন আমি বললাম, তুমি যদি আমাকে ভিতরে ঢুকতে না দাও তাহলে আমি এখানেই বসে থাকবো। সামিয়া কিছু না বলে দরজা লাগিয়ে দিয়ে ভিতরে চলে গেল। আমি সেখানেই হাঁটু ভাঁজ করে বসে পড়লাম। হাঁটুতে মুখ গুজে কান্না করতে লাগলাম। সামিয়ার নিকট আমি মৃত হয়ে গেছি, আমাকে নাকি আর সহ্য হয় না। আমি কি এতই খারাপ কাজ করেছি? সামিয়া, তুমিও তো আমার মতো ভুল করেছিলে। আমি তো তোমাকে এত কষ্ট দিইনি, তোমাকে তো বুকে জড়িয়ে নিয়েছিলাম। কিন্তু তুমি কেন আজকে আমাকে এত কষ্ট দিচ্ছ? মনের আকাশে মেঘ জমেছে, তেমনি বাইরের আকাশের বুকে আজকে বেশ মেঘ জমেছে। হয়তোবা এখনই সেগুলি পৃথিবীর বুকে ঠেলে দিবে। বসে থাকতে ঝমঝম করে বৃষ্টি পড়তে শুরু করলো। কেন জানি বৃষ্টিতে ভিজতে মন চাচ্ছে। যদি বৃষ্টির পানির সাথে মনের মেঘগুলো ছড়ে পড়ে। গার্ডেনে থাকা দোলনায় বসে পড়লাম। আমার যে বৃষ্টির পানিতে অ্যালার্জি আছে সেটা তাৎক্ষণিকভাবে ভুলে গেলাম। বৃষ্টিতে ভিজতেছি আর সামিয়ার সাথে কাটানো মুহূর্তগুলো মনে করতেছি। এরপর কি হলো আর মনে নেই। সামিয়া দরজা লাগিয়ে দিয়ে ঐশীকে নিয়ে রুমে আসলো। ঐশীকে ফ্রেশ করে দিয়ে ঘুম পাড়িয়ে দিল। এরপরে বেডে বসে ভাবতে লাগলো শাহিদের সঙ্গে যা যা ঘটেছে এসব কিছু। কিছুক্ষণ বৃষ্টি শুরু হয়ে গেল। হঠাৎ সামিয়ার মনে পড়ে গেল মামুনের বলা কথাটা যে আমি এখানেই বসে থাকবো। সামিয়া দৌড়ে বাসা থেকে বের হয়ে আসলো, কারণ সামিয়া জানে মামুন বৃষ্টিতে ভিজতে পছন্দ করে আর বৃষ্টির পানিতে মামুনের অ্যালার্জি আছে।
দরজা খুলে দেখে মামুন আশেপাশে কোথাও নেই। সামিয়ার চিন্তা বাড়তে লাগলো, রাতে কিছু দেখতেও পাচ্ছে না। আনমনে সে চারদিকে মামুনকে খুঁজতে লাগলো। গার্ডেন লাইটে দেখে দোলনায় কে যেন শুয়ে আছে আর কাঁপতেছে। সামিয়া দৌড়ে দোলনার কাছে গিয়ে দেখে এটা তার মামুন। কপালে হাত দিয়ে দেখে তার জ্বর আসার কারণে শরীর তাপে পুড়ে যাচ্ছে। সামিয়া কি করবে তা ভেবে পাচ্ছে না। কোনো কিছু না ভেবে দোলনা থেকে উঠিয়ে কোনো রকম ভাবে তাকে রুমে নিয়ে আসে। টাওয়াল দিয়ে শরীরটা মুছে দিল। আর শপিং করার সময় মামুন যেগুলো নিয়েছিল সেগুলো সামিয়ার ব্যাগে আছে। এরপর ডিম লাইট জ্বালিয়ে সামিয়া ব্যাগ থেকে মামুনের প্যান্ট আর টি শার্ট নিয়ে এসে চেঞ্জ করে দেয়। মামুনকে চেঞ্জ করে দিয়ে সেও চেঞ্জ হতে যায়। এরপরে তার বাবার রুম থেকে মেডিসিন নিয়ে এসে মামুনকে খাইয়ে দিল। ওয়াশরুম থেকে এক জগ পানি আর একটা রুমাল নিয়ে বেডে আসলো। মামুনের মাথাটা কোলে নিয়ে রুমাল ভিজিয়ে জল পড়তে দিতে লাগলো। বেশ কিছুক্ষণ পরে মামুনের কিছুটা জ্বর কমে গেল। সামিয়া মামুনের মুখের দিকে তাকিয়ে দেখতেছে আর বিড়বিড় করে বলতেছে, এখন কতই না নিষ্পাপ লাগতেছে, আর জেগে থাকলে মনে হয় আমাকে জ্বালানো ছাড়া আর কোনো কাজ নেই। এই পাগলটা কি বোঝে না নাকি কত ভালোবাসি তাকে? কিন্তু আমার জীবনে যে ভালোবাসা সইবে না। কিছুক্ষণ চুপ করে থেকে একটা দীর্ঘশ্বাস ফেলে আবার মাথা হাত বুলিয়ে দিতে দিতে বলতে লাগলো, চেহারা কি করে ফেলেছে? কেন এখন কেউ যত্ন নেওয়ার নেই নাকি? আমার কাছে আবার এসেছিস কেন? আমি নাকি পাপী? তাহলে আমার কাছে এসেছিস কেন? যা অন্য মেয়ের কাছে, অপবিত্র মেয়ের কাছে, পবিত্র মেয়ের কাছে, আমার কাছে আসিস কেন? কিছুক্ষণ চুপ করে থেকে মামুনের কপালে একটা চুমো দিল। হঠাৎ ঘুমটা ভেঙে গেল। এতক্ষণ ঘুমেছিলাম নাকি তা বলতে পারবো না, কিন্তু এখন কারো কথা শুনতে পারতেছি। চোখ এখনো বন্ধ করে আছি। মাথার নিচে নরম কিছু অনুভব করলাম। মিটমিট করে চোখ খুলে দেখি আমি সামিয়ার কোলে মাথা দিয়ে শুয়ে আছি, আর সামিয়া আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ডিম লাইটের আলোতে সামিয়াকে স্পষ্ট দেখা যাচ্ছে। ভাবতে লাগলাম, আমি এখানে কেন? আমি তো পানিতে ভিজতেছিলাম। হঠাৎ সামিয়া তার মুখ আমার কাছে নিয়ে আসলো। যেই কিস দিবে তখনই আমি নড়ে উঠলাম। সামিয়া লজ্জা পেয়ে তার মাথার অন্যদিকে ঘোরাতে যাবে, তখনই আমি হাত দিয়ে সামিয়ার মাথা আমার দিকে ঘুরিয়ে কাছে নিয়ে এসে 4 ঠোঁট এক করে দিলাম। সামিয়া শুধু ছাড়ানোর চেষ্টা করতেছে। একটু পরে শান্ত হয়ে গেল, কিন্তু কোনো রেসপন্স দিচ্ছে না। আমিও ছেড়ে দিলাম, কেননা আমি চাই না জোর করে অধিকার আদায় করতে। আমি সামিয়াকে বললাম, সামিয়া তুমি আমাকে এত কষ্ট দিচ্ছ কেন? আমাকে কি মাফ করা যায় না? আমি কেন আপনাকে কষ্ট দিতে যাব? মাফ তো আমি অনেক আগেই আপনাকে করেছি। তাহলে আমাকে বারবার দূরে সরে দিচ্ছ কেন? সামিয়া চুপ করে আছে। আমি বললাম, আমাকে ভালো নাই বাসলে কেন আমাকে বৃষ্টির পানি থেকে এখানে নিয়ে আসলে? কেন আমার সেবা করলে? সামিয়া বেড থেকে নেমে গিয়ে বলল, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ুন, নইলে শরীর খারাপ করবে। আমার কথা আর উত্তর দেওয়া আগে। প্রশ্নের উত্তরগুলো না হয় অজানাই থাক নাকি? আমি কিছু না বলে সামিয়ার মুখের দিকে তাকিয়ে থাকলাম। সামিয়া রুম থেকে বের হওয়ার জন্য দরজার কাছে যেতেই বললাম, কোথাও যাচ্ছ? আপনি এখানে ঘুমিয়ে পড়ুন, আমি অন্য রুমে যাচ্ছি। থাকলে কি সমস্যা? না না, আমি থাকাতে যদি আপনার কোনো কষ্ট হয়। সামিয়ার কথায় প্রচুর পরিমাণে রাগ উঠলো। নিজেকে সামনে দিতে বেড থেকে একটা বালিশ নিয়ে সোফায় গিয়ে শুয়ে সামিয়াকে বললাম, যাও বেডে শুয়ে পড়ো। তার দরকার নেই, আপনি বেডে শুয়ে পড়ুন, আমি অন্য রুমে যাচ্ছি। খারাপ হলেও এতটা খারাপ নয় যে কারো অনুমতি না নিয়ে তার কাছে অধিকার ফেলাতে যাব। সামিয়া কিছুক্ষণ ভাবার পরে বেডে শুয়ে পড়লো। সামিয়ার দিকে তাকিয়ে থাকতে থাকতেই ঘুমিয়ে পড়লাম। হঠাৎ করে এই ঘুমটা ভেঙে গেল। মোবাইলটা হাতে নিয়ে দেখি রাত 3টা বেজে গেছে আর ঘুম ধরতেছে না। বেলকনিতে গেলাম, সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে রুমে চলে আসলাম। রুমে এসে সামিয়ার বেডের পাশে দাঁড়িয়ে সামিয়াকে দেখতে লাগলাম। ডিম লাইটের আলোতে খুব সুন্দর লাগতেছে। আলোটা একবারে মুখের উপর পড়েছে, কিন্তু চুলগুলো আমাকে দেখতে বাধা দিচ্ছে। মন চাচ্ছে চুলগুলো সরিয়ে দেই, কিন্তু সে অধিকার এখন আমার নেই। যদিও সে আমার স্ত্রী। দাঁড়িয়ে থেকে দেখতে দেখতে মন আর মানল না। সামিয়ার পাশে এসে বসলাম। শরীরটা একটু ক্লান্ত লাগতেছে আর জ্বর জ্বর মনে হচ্ছে। হাত দিয়ে সামিয়ার মুখের উপর থাকা চুলগুলো সরিয়ে দিলাম। এরপরে দেখতে লাগলাম আমার প্রিয়সীকে। দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে গেছি বলতেই পারবো না। সকালে পাখির কিচিরমিচির শব্দে ঘুম ভাঙলো। চোখ খুলে দেখি আমি সামিয়াকে জড়িয়ে ধরে আছি আর সামিয়া আমার বুকের উপর শুয়ে আছে। কপালে যেমন একটা চুমু দিতে যাব তখনই সামিয়া চোখ খুললো। চোখ খুলে আর কোনো কথা না বলে আমার বুকের উপর থেকে নেমে ঠাস করে আমার গালে 2টা চড় মারলো।
আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকলাম। সামিয়া বলতে শুরু করলো, লুচ্চা, তোকে আমি নিষেধ করিনি আমার কাছে আসবি না? রাতেই তুই লেকচার দিলি, অনুমতি ছাড়া তুই কিছু করিস না। তাহলে এখন কি করতে চেয়েছিলিস? কেন তুই আমার পেছনে লেগে আছিস? আমাকে কি একটু শান্তিতে থাকতে দিবি না? তোর খুশির জন্যই তো আমি চলে এসেছি দূরে, তবু কেন তুই আমার পিছে পড়ে আছিস? আর কি চাস তোরা আমার থেকে? আমার সন্তানকে নিয়ে যা, তবু আমাকে মুক্তি দে। আমি চাই না তোদের কাছে ফিরে যেতে। আমি একাই ভালো আছি। তোদের মতো স্বার্থপরদেরকে দেখলে শুধু ঘৃণা হয়, ঘৃণা। সামিয়ার চোখের আঘাত যতটা না লেগেছে, কথাগুলো তার থেকে বেশি মনে আঘাত করেছে। আমি সামিয়াকে কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, সামিয়া, তুমি আমাকে ভালোবাসো না? না, আমি কাউকে ভালোবাসি না, আর পড়তে চাই না ভালোবাসা নামক কোনো দহনি, যেখানে নেই কোনো বিশ্বাস, নেই কোনো আস্থা, আছে শুধু ঘৃণা আর স্বার্থপরতা। আর ভালোবাসা, সেটা আবার আপনাকে, এটা অসম্ভব। কান খুলে শুনে রাখুন, আপনাদের প্রতি আমার কোনো ভালোবাসা নেই, আছে শুধু ঘৃণা আর ঘৃণা। কথাগুলো শুনে আমার দাঁড়িয়ে থাকাটা কষ্টকর হয়ে যাচ্ছে। আমি সামিয়ার সামনে গিয়ে দাঁড়িয়ে বললাম, চোখে চোখ রেখে বলো তুমি আমাকে ভালোবাসো কিনা। আর হ্যাঁ, তুমি যদি আমাকে ভালো না বাসো, তাহলে আমি তোমাদের ছেড়ে চলে যাব, যেখান থেকে আর ফিরে আসে না কেউ। হারিয়ে যাব কোনো এক অজানা জায়গায়, যেখানে খুঁজে পাবে না কেউ। বলো তুমি আমাকে ভালোবাসো কিনা। সামিয়া কিছু না বলে আমার চোখের দিকে তাকিয়ে আছে। আমি ওর চোখের দিকে তাকিয়ে আছি। সামিয়ার চোখের কোনায় পানি চিকচিক করছিল। সামিয়াকে চুপ করে থাকতে দেখে বললাম, কি হলো বলো। আচ্ছা, বলতে হবে না। আমার দোষটা কি ছিল জানো? আমি তোমাকে কোনো কিছু না জিজ্ঞাসা করে ভুল বুঝে বাসা থেকে বের করে দিয়েছি, ভুল বুঝে দূরে ঠেলে দিয়েছি, তাই তো? আচ্ছা, তোমার মনে আছে কি, আজ থেকে 8 বছর আগে তুমি আমার মতো ভুল করেছিলে, আমাকে ভুল বুঝে ছেড়ে চলে গিয়েছিলে। আর ভুল বুঝার অন্যতম কারণ ছিল তুমি আমাকে কিছু জিজ্ঞাসা করছিলে না। সেদিন তুমিও আমাকে বলেছিলে লুচ্চা, চরিত্রহীন, স্বার্থপর ইত্যাদি। আমি কি সেদিন কষ্ট পেয়েছিলাম না? নাকি আমি তোমাকে ছেড়ে সুখেই ছিলাম? এরপরে তুমি আমার কাছে ক্ষমা চেয়েছিলে, আমিও তোমাকে ক্ষমা করে বুকে জড়িয়ে নিয়েছিলাম, শুধু তোমাকে ভালোবাসি বলে। আর সেদিন তোমাকে ভুল বোঝার কারণ কি জানো? সেদিন তোমাকে কিছু জিজ্ঞাসা না করা, তুমি সেদিন আমাকে সারপ্রাইজের কথা বলেছিলে। সেদিন তোমাকে আমি শিহাবের সাথে পরিত্যক্ত বাসায় দেখে গেছিলাম, কিন্তু কি জন্য গিয়েছিলে সেটা আমি জানতাম না। তোমাকে জিজ্ঞাসা করলে তুমি বলেছিলে আমাকে সারপ্রাইজ দেওয়ার কথা। তারপরের দিনই তোমার আর শিহাবের কিছু ফটো আর ভিডিও পাই। আচ্ছা, তুমি কি করতে সেদিন আমার জায়গায় থাকলে? ভুল তো মানুষের হয়। আমার ভুলের প্রায়শ্চিত্তের জন্য তো আমি আজ এখানে পড়ে আছি আমার মায়ের মুখে বাবা ডাকটা শোনার জন্য। আমার ভুলের জন্য আমি তো তোমার কাছে বারবার ক্ষমা চাচ্ছি, কিন্তু বারবারই তুমি আমাকে ফিরিয়ে দিচ্ছ। একটা কথা কি জানো, তুমি বাসা থেকে বের হয়ে যাওয়ার পরে 3টা বছর আমি কিভাবে কাটিয়েছি তা বলতে পারবো না। 3টা বছর আমার কাছে মনে হয়েছিল 3টা যুগ। আজ থেকে 1 বছর আগে শিহাবের কাছ থেকে তোমার ব্যাপারে সত্যটা জানার পর থেকে আমি ঠিক মতো ঘুমাতে পারতাম না, ঠিক মতো খাওয়া দাওয়া করতাম না, শুধু তোমার কথা ভেবে। মনে পড়তো তোমার একটা কথাই, মামুন তুমি আমাকে সবসময় খাইয়ে দিবে তো? তোমাকে ছাড়া আর ভালো লাগে না। তোমাকে দিনে খুঁজতাম আর রাতে তোমার ছবি বুকে জড়িয়ে ধরে কান্না করতাম। কোলবালিশকে তোমায় ভেবে জড়িয়ে ধরে কথা বলতাম। রুম থেকে বের হতাম না, কারণ রুমে তোমার ছবি স্মৃতি ছিল যেগুলো আঁকড়ে ধরে বসে থাকতাম। বাবা বিয়ের কথা বলেছিল, কিন্তু আমি তোমার জায়গায় অন্য কাউকে বসাতে পারবো না বলে বিয়ে করিনি। চোখের পানি মুছে একটা দীর্ঘ শ্বাস ফেলে আবার বললাম, এখন আমাকে তোমার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, ভালো থেকো। আর আসবো না তোমাকে বিরক্ত করতে। কথাগুলো বলে যেমনই পিছনে ঘুরতে যাব, তখনই স্বামী আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আমি মাথায় হাত বুলে দিতে দিতে বললাম, কি হয়েছে, কান্না করতেছে কেন? আমি তো চলে যাচ্ছি, আর তো বিরক্ত করবো না। সামিয়া ফুফিয়ে ফুফিয়ে কাঁদতে কাঁদতে বলল, আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু আমার এই অনিশ্চিত জীবনে আর তোমাকে জ্বালাতে চাই না। আমি অবাক হয়ে বললাম, অনিশ্চিত জীবন মানে? সামিয়া আমাকে ছেড়ে দিয়ে চোখের পানি মুছতে ড্রয়ারের কাছে গেল। ড্রয়ার থেকে একটা ফাইল নিয়ে এসে আমার হাতে দিয়ে বলল, কয়েকদিন আগে আমার প্রচন্ড মাথা ব্যথা শুরু হয়। আগে ছিল, কিন্তু এতটা বেশি ছিল না। আমি ডাক্তারের কাছে পরামর্শ নিতে গেলে ডাক্তার আমাকে সিটি স্ক্যান করতে বলেন। এরপরে আমি সিটি স্ক্যান করালাম। রিপোর্ট আসলো আমার ব্রেন টিউমার, যেটা তখন অপারেশন করলে সাকসেস হওয়ার সম্ভাবনা বেশি ছিল, কিন্তু আমার বেঁচে থাকার আর কোনো ইচ্ছে ছিল না। সেদিন ঐশী তোমাকে ফোন দিয়ে আমার অসুস্থতার কথা বলেছিল,
সেদিন আমার মাথা ব্যথা বেশি হয়। ডাক্তারের কাছে গিয়ে ডাক্তার বলেছিলেন আমি লাস্ট স্টেপে চলে এসেছি, এখন অপারেশন করলে ঝুঁকিটা বেশি হবে। মেয়েটার মুখের দিকে তাকিয়ে কিছুদিন বাঁচতে চেয়েছিলাম, কিন্তু রোগের জন্য এটাও আর হবে না। আমার রোগের কথা বাবাকে বলিনি, বললে তিনি চিন্তা করবে। আমার মেয়েকে নিয়ে চিন্তা হতো, আমি না থাকলে কে দেখবে তাকে। কিন্তু তখন তার বাবাই এসেছে, আমার আর কোনো চিন্তা নেই। আমি সামিয়ার কথাগুলো শুনে ভাবতেছি আমি কি আমার সামিয়াকে হারিয়ে ফেলবো। সামিয়া আমাকে জোরে ধরে বলল, জানো মামুন, তুমি আমাকে বাসা থেকে বের করে দিয়েছিলে, এর জন্য আমার কোনো রাগ হয়নি, কারণ আমি জানি তুমি আমাকে ভুল বুঝতেছিলে। আমি জানি কেউ তোমার জায়গায় থাকলে একই কাজ করত। আমিও তোমাকে ভুল বুঝেছিলাম, এই জন্য এই বিষয়ে রাগ করিনি। কিন্তু আমি খুব কষ্ট পেয়েছিলাম, যেখানে আমি তোমার হাতে তুলে খাওয়া ছাড়া খেতে পারতাম না, সেখানে আমি তোমাকে পাশে ছাড়া কিভাবে খাবো বলো। অনেক কষ্ট হতো প্রেগনেন্সির সময়, ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারতাম না। প্রেগনেন্সির সময় প্রত্যেকটা মেয়েই চায় তার প্রিয় মানুষটা তার সাথে থাক, কিন্তু আমার ভাগ্যে হয়নি। প্রত্যেক মেয়েই সেই সময় বাবা মার আদর পাওয়ার আশা করে, কিন্তু আমার হয়নি। ঐশী হওয়ার পরে অনেকে অনেক কথা বলে, কিন্তু আমি সেদিকে কান দেইনি। আমি আমার জবের জন্য অনেকে আমার বিয়ের অফার দেয়, কিন্তু আমি আমার মেয়ের মুখের দিকে তাকিয়ে তোমাকে দেওয়া কথা আর তোমার ভালোবাসার বন্ধন ছেড়ে কোথাও যাইনি। তোমাকে যেদিন দেখেছিলাম সেদিন আমি খুবই খুশি হয়েছিলাম, যখন শুনলাম আল্লাহর রহমতে তুমি আমাদের মেয়েকে অ্যাক্সিডেন্টের হাত থেকে রক্ষা করেছো। এটা শুনে আমার চোখ দিয়ে পানি পড়তে লাগতেছিল যে আমার মেয়েকে তার বাবাই রক্ষা করেছে। কিন্তু পরক্ষণেই আমার রোগের কথা ভেবে তোমার থেকে দূরে থাকার চেষ্টা করেছি, তোমাকে কষ্ট দিতে চাইনি। আজকে সকালে তোমার গায়ে হাত তুলতে চাইনি, কিন্তু কি করব বলো, আমার এই অনিশ্চিত জীবনে যে তোমাকে জড়াতে যাচ্ছি না। বলে কান্না করতে লাগলো। আমিও আর নিজেকে ধরে রাখতে পারলাম না। আমিও সামিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে করতে বললাম, এই পাগলি, তোমাকে বাঁচতে হবে, বাঁচতে হবে আমার জন্য, বাঁচতে হবে আমাদের মেয়ের জন্য। আল্লাহ তোমাকে সুস্থ করবেন। সামিয়া ফুফে ফুফে কান্না করতে করতে বলল, খুব ভালোবাসি মামুন, তোমাকে খুব ভালোবাসি, প্লিজ একটু জড়িয়ে ধরো না। আমি সামিয়াকে আরো শক্ত করে জড়িয়ে ধরলাম। আমাদের মেয়ে ঘুম থেকে উঠে আমাদের কান্না করা দেখে সেও কান্না করতে লাগলো। সামিয়া আমাকে বলল, মামুন, আমার মাথাটা কেমন জানি ব্যথা করতেছে, প্লিজ একটু টিপে দাও না। সামিয়া মাথা টিপে দিতে লাগলো। হঠাৎ করে সামিয়া কেমন জানি করতে লাগলো। আমি ঐশীর নানুকে ডাক দিলাম। ঐশীর নানু আসলে বললাম, আপনি তাড়াতাড়ি গাড়ি বের করুন, সামিয়াকে হাসপাতালে নিয়ে যেতে হবে। সামিয়াকে কোলে নিয়ে গাড়িতে বসলাম। আমিও ওর পাশে বসে ওর মাথা আমার বুকে রাখলাম। ঐশীর নানু গাড়ি ড্রাইভ করতেছে। সামিয়া ক্রমশই নেতিয়ে পড়তেছে। ঐশী কান্না করতে করতে বলল, বাবাই মামুলি হইতে। আমি আমার মেয়েকে কি বলে সান্ত্বনা দিব ভেবে পাচ্ছি না। শুধু মাথার মধ্যে একটা চিন্তাই হচ্ছে, আমি কি সামিয়াকে হারিয়ে ফেলবো? এত কষ্ট করে আমি আমার সামিয়াকে পেয়েছি, এখন যদি হারিয়ে ফেলি তাহলে আমি আর বাঁচবো না। হে আল্লাহ, আপনি আমার সামিয়াকে সুস্থ করে দিন। শ্বশুর মশাই গাড়ি দ্রুত ড্রাইভ করতেছে, তবু মনে হচ্ছে ধীরে ধীরে যাচ্ছে, পথ যেন শেষই হচ্ছে না। সামিয়ার অবস্থাও ক্রমশ খারাপ হয়ে যাচ্ছে। সিলেটে এমজি ওসমানী মেডিকেল হাসপাতালের সামনে এসে গাড়ি দাঁড় করলো। সামিয়াকে কোলে নিয়ে ভিতরে দৌড় দিলাম। ডাক্তার সামিয়াকে দেখার পর বলল, সরি স্যার, ম্যামের অবস্থা বেশ খারাপ। ম্যামের টিউমারটা লাস্ট স্টেপে চলে এসেছে, এখন আমরা কিছুই করতে পারবো না। এছাড়া আমাদের এখানে বর্তমানে ভালো ডাক্তার নেই। আপনারা যত তাড়াতাড়ি সম্ভব ঢাকাতে নিয়ে যান, সেখানে ভালো ডাক্তার আছে। আমি তাদেরকে মেডিকেল টিম গঠন করার জন্য বলতেছি। সামিয়াকে নিয়ে এয়ারপোর্টে আসলাম। ঐশীর নানু এখানকার প্রভাবশালী ব্যক্তি হয় তাড়াতাড়ি ফ্লাইটের ব্যবস্থা হয়ে গেল। আমি ঐশী আর ঐশীর নানু সামিয়াকে নিয়ে রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে। ঢাকাতে আসার পর সামিয়াকে মেডিকেলে নিয়ে গেলাম। দুজন ডাক্তার সামিয়াকে বলল, ও মাই গড, রোগী তো সিরিয়াস। আমি কান্না করতে করতে ডাক্তারকে বললাম, ডাক্তার, আমার ওয়াইফ সুস্থ হবে তো? ডাক্তার আমার কাঁধে হাত রেখে বলল, প্লিজ আপনি শান্ত হন, আমরা বোর্ড গঠন করেছি, আমরা দেখতেছি, আপনি আল্লাহকে ডাকুন। ডাক্তার সামিয়াকে ওটিতে নিয়ে গেল। আমি আমার মেয়ে ওটির বাইরে বসে থেকে কান্না করতেছি। ঐশী শুধু মামুনি মামুনি বলে কান্না করতেছে। ঐশী আমাকে জড়িয়ে ধরে বলল, বাবাই আমার মামুলি হইতে, আমার মামুনি রে ওই লুডু তো কোথায় নিয়ে গেল? ঐশীর কপালে একটা চুমু দিয়ে বললাম, আম্মু, তোমার মামুনিকে ওই লোকগুলো ভালো করার জন্য নিয়ে গিয়েছে। ঐশী খুশি হয়ে বলল,
সত্যি আমার মামুনি ভালো হয়ে যাবে? আম্মু তুমি কান্না করো না, ঠিক আছে। ঠিক আছে বাবাই। বাবাই, মামুনি ভালো হয়ে গেলে আমরা আবার শপিং করতে যাব, ঠিক আছে? আমি ঐশীকে বুকে জড়িয়ে ধরে ডুকরে ডুকরে কাঁদতে লাগলাম। এত ছোট্ট বাচ্চার চিন্তাধারা কতটা গভীর। তার মামুনি ভালো হয়ে গেলে তাকে নিয়ে শপিং করতে যাবে, কিন্তু জানি না সে আর মায়ের মুখে ঐশী ডাক শুনতে পারবে কি পারবে না। জানি না আর কোনোদিন সে মায়ের আদর যত্ন ভালোবাসা পাবে কিনা। জানি না আমিও আমার প্রিয়সীর সাথে এই রঙিন দুনিয়ার রং তামাশা মেতে উঠতে পারবো কিনা। এগুলো ভাবতেছি আর ঐশীকে জড়িয়ে ধরে কান্না করতেছি। ঐশী আমাকে কাঁদতে দেখে বলল, বাবাই তুমি কান্না করতেছো কেন? আমালে শপিং করতে নিয়ে যাবে না? আমি ঐশীর হাতে চুমু দিয়ে বললাম, নিয়ে যাবো আম্মু। তোমার মামুনি সুস্থ হলে তুমি, আমি আর তোমার মামুনি একসাথে যাব। ঐশীর সাথে কথা বলতেই ঐশীর নানু এসে বলল, মামুন তুমি মনে হয় সকাল থেকে কিছুই খাওনি, এগুলো খেয়ে নাও। না বাবা আমি খাবো না। একটু খেয়ে নাও, না হলে শরীর খারাপ করবে। শ্বশুরমশাই জোরাজোরিতে একটু খেলাম। খাওয়ার উচিত ছিল না, আমি না খেলে আবার আমার মেয়ে খাবে না, তাকে খাওয়ানোর জন্য একটু খেলাম। আর হ্যাঁ, সামিয়ার আব্বু আম্মু আর আমার আব্বু আম্মুকে সামিয়ার ব্যাপারটা কিছুই বলিনি। যদি সামিয়ার অসুস্থতার কথা সামিয়ার আব্বু আম্মুকে বলি তাহলে সামিয়ার আম্মু আরো অসুস্থ হয়ে পড়বে। প্রায় 1 ঘন্টা পর ডাক্তার ওটি থেকে বের হয়ে এসে বললেন, স্যার অপারেশন সাকসেসফুল, কিন্তু কি ডাক্তার? 12 ঘন্টার মধ্যে জ্ঞান না ফিরলে রোগী কোমায় চলে যেতে পারে। টিউমারটা লাস্ট স্টেপে চলে গিয়েছিল, যার ফলে অপারেশন করার সময় মস্তিষ্কে কিছুটা চাপ পড়ে। এখন সবকিছু মহান আল্লাহ তাআলার হাতে, আপনি তার কাছে দোয়া করেন। ডাক্তার চলে যাওয়ার পর আমি মাথায় হাত দিয়ে বসে পড়লাম। ঐশীকে অন্যান্য বাইরে ঘুরতে নিয়ে গেছে। সামিয়ার কথাগুলো আমার মনে পড়তেছে। সে আমাকে এখনো আগের মতোই ভালোবাসে, কিন্তু তার অনিশ্চিত জীবনে আমাকে জড়াতে চায়নি বলে আমাকে ইগনোর করে গেছে। আমার ভালোবাসার জন্য সে আমার জায়গায় কাউকে বসাতে পারেনি। তাকে ছাড়া আমি কিভাবে জীবনের বাকি সময়টা কাটাবো? হে আল্লাহ, আপনি শুধু আমার সামিয়াকে আমার কাছে ফিরিয়ে দিন। দীর্ঘ 12 ঘন্টা ওটির দরজার পাশে বসে থেকে কাটিয়ে দিলাম। এখনো সামিয়ার গান ফিরেনি। মনের মধ্যে ভয় হচ্ছে, সামিয়াকে কি আর পাবো না? মাথা হেলে কান্না করতেছি। পাশে ঐশী আর তার নানু বসে আছে। নার্স ওটি থেকে বের হয়ে এসে বলল, নার্সের কথাটা যেন আমি নিজের কানে বিশ্বাস করতে পারতেছি না। দৌড়ে সামিয়ার কাছে গেলাম। দেখি আমার সামিয়া বেডে শুয়ে আছে। আমাকে দেখার পর হাত দিয়ে ডাকতেছে। আমি সামিয়ার কাছে গিয়ে সামিয়ার পাশে বসে সামিয়ার হাত ধরে কান্না করতে লাগলাম। মনে হচ্ছে আমি যেন আমার জীবনে সবচেয়ে মূল্যবান কোনো হারানো রত্নকে ফিরে পেয়েছি। সামিয়া ওর হাত দিয়ে আস্তে আস্তে আমার চোখের পানি মুছে দিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, এই তুমি কান্না করতেছো কেন? জানো না তোমার কান্না আমার সহ্য হয় না? আমি সামিয়ার কপালে চুমু দিয়ে বললাম, কলেজা তোমাকে ছাড়া আমি কি করে থাকবো বলো? মনে হচ্ছিল আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। কলেজা তোমাকে ছাড়া আমি বাঁচবো না, প্লিজ আমাকে মাফ করে দাও। সামিয়া আমার মাথার পিছনে হাত দিয়ে নিজের দিকে টেনে কপালে একটা চুমু দিয়ে বলল, আমিও তোমাকে ছাড়া বাঁচবো না। জানো, আমাকে অপারেশন করানোর আগে আমি শুধু তোমাকে দেখতে চাওয়ার কথাই বলেছিলাম, কিন্তু শয়তান ডাক্তারেরা আমার কথা শোনেনি। আচ্ছা আমাদের মেয়ে কোথায়? মেয়ে আর মেয়ের নানু বাইরে বসে আছে। তুমি থাকো, আমি নিয়ে আসতেছি। বাইরে থেকে ঐশীকে নিয়ে ভিতরে আসলাম। সাথে ঐশীর নানুও আছে। ঐশী তার মামুনিকে দেখে জোরে ধরতে চাইলে আমি আটকে বললাম, আমু তোমার মামুনি এখনো সুস্থ না, এখন জোরে ধরা হবে না, কোলে ওঠাও হবে না, বুঝছো? হ্যাঁ বাবাই, বুঝেছি। ঐশী ওর মায়ের মাথার কাছে বসে পড়ল। সামিয়া ঐশীকে তার কাছে টেনে নিয়ে বলল, আম্মু তুমি সকালে খেয়েছো? হ্যাঁ মামুনি, বাবাইয়ের সাথে খেয়েছি। জানো মামুনি, বাবাই তোমার জন্য অনেক রান্না করেছে। তাই? হ্যাঁ, আর বলেতে তোমার মামুনি ভালো হয়ে গেলে আমালে আর তোমালে নিয়ে শপিং চলতে যাবে। মেয়ের কথা শুনে মেয়ের মা ফিক করে হেসে দিল। অপরদিকে ঐশীর নানুও হেসে দিল। সামিয়া ঐশীর নানুর হাসির শব্দ শুনে মাথা ঘুরে ঐশীর নানুকে দেখতে পেয়ে বলল, বাবা কেমন আছো? ঐশীর নানু সামিয়ার কাছে এসে মাথায় হাত বুলে দিতে দিতে বলল,
তোকে এই অবস্থায় রেখে কেমন করে ভালো থাকি বল? তোর এখন কেমন লাগতেছে? ভালো। নার্স রুমে ঢুকে সামিয়ার কথা শুনতে পেয়ে বলল, ম্যাম আপনি এখন বেশি কথা বলবেন না, কথা বললে আমার মস্তিষ্কে চাপ পড়তে পারে, পরবর্তীতে প্রবলেম হতে পারে। ঠিক আছে। এরপর সামিয়াকে কেবিনে শিফট করা হলো। ঐশীর নানুর অফিসে একটা জরুরি মিটিং থাকায় সে সিলেটে চলে গেল। যদিও তিনি সামিয়াকে রেখে যেতে চাইছিল না, আমিও জোর করে পাঠিয়ে দিয়েছি, কেননা তার অফিস আছে আর অফিস সামলানোর তিনি ছাড়া আর কেউ নেই। আমি আর ঐশী সামিয়ার কাছে আছি। 1 সপ্তাহ হাসপাতালে রাখতে হবে। রাতে রেস্টুরেন্ট থেকে স্যুপ নিয়ে এসে সামিয়াকে খাইয়ে দিলাম। এরপরে আমার মায়ের জন্য নিয়ে আসা বিরিয়ানি খেলাম। আমার মেয়েটা আবার বিরিয়ানি পাগলি, তার জন্যই মূলত নিয়ে আসা, যদিও আমার বিরিয়ানি ভালো লাগে না। রাতে ডিনার শেষ করে বেডের পাশে ঐশীকে ঘুম পাড়িয়ে দিলাম, কারণ সে তার মামনিকে ছাড়া শুবে না। সামিয়ার মাথার কাছে বসে সামিয়ার মাথাটা আমার কোলে নিয়ে চুলে বিলি কেটে দিতে লাগলাম। সামিয়া আমার দিকে তাকিয়ে বলল, তুমি ঘুমাবে না? সারাদিন অনেক কষ্ট করেছো। আমার এসব কষ্ট কিছুই মনে হয়নি, তোমাকে ফিরে পেয়েছি এটাই অনেক। তাই তুমিও আমার পাশে শুয়ে পড়ো, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। আমি এভাবে ঠিক আছি, আর এখন আমার আদরের প্রয়োজন নেই। সুস্থ হও, তারপর না হয় আমি আদর আদায় করে নিব। সামিয়া আমার কথা থেকে মুখ ফিরে নিয়ে মুচকি এসে বলল, তোমার তো শুধু এই সবই, একটু চেঞ্জ হওনি দেখতেছি। পুরোটাই চেঞ্জ হয়েছিলাম, কিন্তু এখন ভালোবাসার মানুষটিকে কাছে পেয়ে আবার আগের মতো হয়ে গেছি। তাই এবার ঘুমিয়ে পড়ো, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। ঠিক আছে। সামিয়াকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি সোফায় ঘুমিয়ে পড়লাম। বেডে 3 জন শুয়ে থাকা মুশকিল, তারপরেও সামিয়া অপারেশনের রোগী। কেটে গেল 1 সপ্তাহ। এই 1 সপ্তাহের প্রতিটা দিন, প্রতিটা ক্ষণ আমি সামিয়ার সেবা করেছি। তুলে খাওয়ানো, প্রতিদিন সকাল সন্ধ্যা ফ্রেশ করে দেওয়া, বাথরুমে নিয়ে যাওয়া, ঘুম পাড়িয়ে দেওয়া, সবকিছু আমি নিজে হাতেই করেছি। তাকে সেবা করতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে। তার ভালোবাসার কাছে আমার এই সেবা কিছুই না। কতটা ভালোবাসলে সত্যটা জানার পরেও ভালোবাসার মানুষটিকে সুখে রাখতে তার কথা শুনে পরিবার পরিজনকে ছেড়ে যেতে পারে, সেটা সামিয়াকে না দেখলে বুঝতে পারতাম না। সামিয়াকে না দেখলে ঐশীকে ফ্রেশ করে দেওয়া, খাইয়ে দেওয়া, ঘুম পাড়িয়ে দেওয়া আমি করেছি। ঐশীর নানু নাচ রাখতে চেয়েছিলেন, কিন্তু আমি নিষেধ করে দিই। ঐশীর নানু তার কাজের জন্য সিলেটে যেতেন, কাজ শেষ করে আবার আসতেন। সামিয়া এখন আল্লাহর রহমতে মোটামুটি সুস্থ, হাঁটতে পারবে, নিজ হাতে খেতে পারবে, আর কোনো সমস্যা হবে না। আগামীকাল ফ্লাইটে সিলেটে যাব। হাসপাতালের বিল পেমেন্ট করতে গিয়ে শুনলাম ঐশীর নানু আগেই পেমেন্ট করে দিয়েছে। আসলে লোকটা খুব ভালো। সামিয়ার কাছ থেকে শুনেছি একটা অ্যাক্সিডেন্টে তিনি তার পরিবারকে হারিয়েছেন। এরপর থেকে তিনি তার কোম্পানি থেকে যত কিছু আয় হয় সবকিছু এতিমখানায় আর গরিবদের দান করে দেন। এতিমদের জন্য তিনি একটা স্কুল খুলেছেন, যেটা তিনি নিজের টাকা দিয়ে পরিচালনা করেন। হাসপাতাল থেকে এয়ারপোর্ট আসলাম। ফ্লাইটে ওঠার কিছুক্ষণ পরে ফ্লাইট আকাশের বুকে উড়াল দিল। আমি আর সামিয়া পাশাপাশি সিটে বসেছি। ঐশী তার নানুর কোলে বসে আছে। ঐশীর খুশি কে দেখে। নানুর কোলে বসে থেকে হাততালি দিচ্ছে আর বলতেছে, কি মজা, আমরা পাতি হয়ে দিলে আকাশে উঠতেছিলে। ঐশীর হাততালি আর কথা শুনে ফ্লাইটের সকল যাত্রীর নজর ঐশীর দিকে। সামিয়া আমার দিকে তাকিয়ে বলল, তোমার মেয়ে একেবারে তোমার মতোই হয়েছে। আমি মুচকি এসে বললাম, দেখতে হবে না মেয়েটি কার? কার আবার? আমার। শুধুই কি তোমার? সামিয়া আমার কাঁধে মাথা রেখে বলল, আমার আর আমার এই পাগল বরটার। কথা বলতে বলে ফ্লাইট সিলেটে এসে ল্যান্ড করলো। ফ্লাইট থেকে নেমে শ্বশুর বাড়িতে আসলাম। রাতে ডিনার করে আমি আর সামিয়ার রুমে বসে আছি। আমার মেয়ে এসে বলল, মামুনি আজকে আমি নানু বাইলার কাছে থাকবো। ঐশীর কথা শুনে সামিয়া আমার মুখের দিকে হা করে তাকিয়ে থাকলো, কারণ ঐশী কোনো রাতই সামিয়াকে ছাড়া থাকেনি আর থাকতেও চায় না। আমি ঐশীকে বললাম, ঠিক আছে মা, যাও, আর ভালোভাবে ঘুমাবে, কেমন? ঠিক আছে বাবাই। ঐশী রুম থেকে বের হয়ে যেতেই আমি সামিয়াকে বললাম, ঐশীর কথা শুনে এভাবে হা করে থাকার কারণ কি? আমার মেয়ে কোনোদিন আমাকে ছাড়া থাকে না, কিন্তু আজকে কি হলো ওর? আমি মুচকি এসে বললাম, আমাদের মেয়েও চায় তার বাবার মামুর জন্য একা পার্সোনাল কিছু টাইম স্পেন্ড করে। সামিয়া লজ্জামাখা হাসি দিয়ে বলল, তোমার শুধু দুষ্টুমি। আর
সামিয়াকে নিয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে ঐশী আর সামিয়াকে নিয়ে শপিং মলে গেলাম। শপিং শেষ করে কিছুক্ষণ ঘোরাফেরা করে বাসায় আসলাম। পরের দিন সামিয়ার থানাতে গেলাম। সেখানে সামিয়ার রিজাইন লেটার জমা দিয়ে আসলাম, কারণ আমি আর চাই না সামিয়া জব করুক। ঘোরাফেরা করার মাধ্যমে কেটে গেল আরেক সপ্তাহ। সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে সামিয়াকে বললাম, বাসায় যাবে কবে? আর কয়েকটা দিন থাকি এখানে, বাবাকে ছেড়ে যেতে মন চাইছে না। তোমার আম্মু খুবই অসুস্থ, এছাড়া শ্বশুর আব্বুকে না হয় আমাদের বাসায় নিয়ে যাই। সামিয়া কিছুক্ষণ ভেবে বলল, ঠিক আছে চলো, বাবাকে বলে আসি। চলো। ঐশী নানুর রুমে গেলাম। দেখি তিনি বসে থেকে ফাইল চেক করতেছেন। আমাদের দেখে ঐশী নানু বলল, কি হয়েছে মা তোমাদের? আবু, আমি সামিয়াকে নিয়ে যেতে যাচ্ছি। আমার কথা শুনে ঐশী নানু কিছুটা চমকে উঠল আর চেহারাটা কেমন যেন হয়ে গেল। হয়তোবা সামিয়াকে যেতে দিতে তার মন চাচ্ছে না, তবু ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটিয়ে বলল, কখন যাবে তোমরা? আমরা একাই যাব না, আপনাকেও সাথে নিয়ে যাব। আমি যেতে পারবো না বাবা, আমার অফিসে কাজ আছে। না আব্বু, তোমাকে ছাড়া আমরা যাব না। মা, বোঝার চেষ্টা করে, কালকে অফিসে একটা জরুরি মিটিং আছে, আর তোরা যা, আমি কাজ শেষ করে যে তোদের দেখে আসবো। ঠিক আছে তাহলে। সকালে নাস্তা করে আমি সামিয়া আর ঐশী রুম থেকে বের হলাম। শ্বশুরমশাই গাড়ি বাইরে অপেক্ষা করতেছে, আমাদের নামিয়ে দিয়ে আসবে। বাসা থেকে বের হওয়ার সময় শ্বশুরমশাই আমাদের হাত ধরে বলল, আমি জানি সামি আমার জন্ম দেওয়া সন্তান নয়, কিন্তু এই 4 বছরে তাকে আমি নিজের সন্তানের মতোই দেখেছি। কখনো তাকে না খাইয়ে আমি নিজে খেতাম না। এই 4 বছরে তাকে আমি কখনো কষ্ট পেতে দিইনি। আমি জানি সামি আমার কাছে সারা জীবন থাকবে না। তার মা বাবা স্বামী সংসার আছে, আমি তাকে বাধাও দিব না। বলেই কান্না করতে লাগলো। হয়তো সামিয়াকে ছেড়ে দিতে তার মন চাচ্ছে না। চোখের পানি মুছে আবার বলতে লাগলো, আমার মেয়ে তোমাকে খুব ভালোবাসে। তোমার কথা ভেবে প্রতি রাতে কান্না করতো। বাবা, তোমার কাছে আমার একটাই অনুরোধ, তুমি আমার মেয়েকে কখনো কষ্ট দিও না, কখনো আর ছেড়ে দিও না। আমি ওনাকে জড়িয়ে ধরে বললাম, আমি কখনো আপনার মেয়েকে কষ্ট দিব না বাবা, আপনাকে কথা দিলাম। এরপর সামিয়া তার বাবাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। সামিয়ার বাবা সামিয়ার মাথায় হাত বুলে দিতে দিতে বলল, মা রে, কান্না করতেছিস কেন? কান্না করিস না মা। সেখানে তোর মা বাবা শ্বশুর শাশুড়ি সবাই আছে, তারাও তোর জন্য অপেক্ষা করতেছে। তোমাকে ছেড়ে কি করে থাকবো বলো? সামিয়ার চোখের পানি মুছে দিয়ে বলল, পাগলি মেয়ে, আমি তোকে মাঝে মাঝেই দেখতে যাব, কেমন? কান্না করিস না। যাই হোক, বাসা থেকে বের হয়ে বাইরে আসলাম। বাইরে এসে দেখি একটা রেড কালারের নিউ গাড়ি দাঁড় করানো। আমি কিছু বলার আগে শ্বশুর মশাই আমার হাতে চাবি ধরে দিয়ে বলল, বাবা, তোমাকে আমার মেয়ের জামাই হিসেবে কিছুই দিতে পারেনি, তাই তোমার জন্য এই গাড়িটা কিনেছি। প্লিজ বাবা, তুমি এটা নাও। বাবা, আমার গাড়ি তো আছে, আপনি কেন এটা কিনতে গেলেন? আমি কোনো কথা শুনতে চাই না, তুমি নেবে, এটাই চূড়ান্ত। ঠিক আছে। গাড়ির কাছে আসতে বললেন, তুমি ড্রাইভ করবে নাকি ড্রাইভার নেবে? আমি ড্রাইভ করব, ড্রাইভার লাগবে না। ঠিক আছে, আমার নানু ভাই এখানে এসো তো। ঐশী সামিয়ার কোল থেকে নেমে তার নানুর কাছে গেল। ঐশী নানু ব্যাগ থেকে একটা নেকলেসের প্যাক বের করে ঐশীর সামনে হাঁটু গেড়ে বসে ঐশীর গলায় নেকলেসটি পরিয়ে দিয়ে বললেন, বাহ, আমার নানু ভাইকে তো প্রিন্সেসের মতো লাগতেছে। ঐশী তার নানুর কথায় ফিক করে হেসে দিয়ে আমার কাছে আসলো। সামিয়া তার বাবাকে বলল, এত কিছু করার কি প্রয়োজন ছিল বলো? এইসব আমি কার জন্য করতেছি? আমার মেয়ের আর জামাইয়ের জন্যই তো। তাদেরকে দিব না তো কাকে দিব? ঐশীর নানুর কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠলাম। তিনি গাড়ির কাছে এসে সামিয়াকে বলল, মা, তুই পৌঁছে আমাকে ফোন করিস, আর এই বুড়ো বাবাটাকে যেন বলিস না, মাঝে মাঝেই আসবে কিন্তু। ঠিক আছে বাবা, আসবো, আর তুমিও মাঝে মাঝে যাবে। আচ্ছা নানু ভাইয়া, ভালোভাবেই যাবে, কেমন? আত্তা নানু ভাই। আসসালামু আলাইকুম নানু ভাইয়া, তা তো। আচ্ছা যাও। গাড়ি স্টার্ট দিয়ে রওনা দিলাম রাজশাহীর উদ্দেশ্যে। কিছু দূর যাওয়ার পর লুকিং গ্লাসে তাকিয়ে দেখি ঐশীর নানু এখন আমাদের যাওয়ার দিকে তাকিয়ে আছে।
এত তাড়াতাড়ি একটা মানুষ আপন করে নিতে পারে এটা ওনাকে না দেখলে বুঝতে পারতাম না। গাড়ি চলতেছে হাইওয়েতে, আমি ড্রাইভ করতেছি, সামি আমার পাশের সিটে বসে আছে আর ঐশী সামিয়ার কোলে। আমি মোবাইলটা পকেট থেকে বের করে আম্মুর কাছে ফোন দিলাম। একবার রিং হতেই আম্মু রিসিভ করলো। আমি সালাম দিয়ে বললাম, আম্মু কেমন আছো? আম্মু সালামের উত্তর দিয়ে বলল, তোকে ছাড়া আর কেমন থাকবো বল? তুই কবে আসবি বাসায়? আজকে যাচ্ছি। কি সত্যি? আর সামিয়ার আব্বু আম্মু কোথায় আছে? নগর আছে। কেন? ওনাদের ফোন করে এখন আমাদের বাসায় আসতে বলো। কেন? একটা সারপ্রাইজ আছে, তুমি ওনাদের ফোন করে তাড়াতাড়ি আসতে বলো। আচ্ছা ঠিক আছে বাবা। আম্মুর সাথে কথা বলে ফোন রাখতেই ঐশী বলল, বাবাই আমরা কোথায় থাকতি? শপিং মলে? না আম্মু, আমরা তোমার দাদু বাড়িতে যাচ্ছি। মামুনি দাদুতি? ঐশীর প্রশ্ন শুনে আমি হাসতে লাগলাম। সামিয়া আমার হাসি দেখে বলল, এই তুমি হাসতেছো কেন? মেয়ের কথা শুনে। মেয়ে কি কোনো দিন দাদুকে দেখেছে নাকি? দাদু নাম কোনোদিন শুনেছে? তাহলে বুঝবে কি করে দাদু কি? আমি সামনে তাকিয়ে বললাম, মেয়ে তার দাদুকে দেখেনি, শুধু তার মায়ের জন্য। সে যদি আমাদের ছেড়ে না আসতো তাহলে অবশ্যই দেখতে পারতো। ঐশী ওর মায়ের মুখ নিজের দিকে ঘুরে বলল, মামুনি বলো না দাদুতি। আমার বাবা তোমার কি হয়? নানু ভাইয়া। তেমনি তোমার বাবাইয়ের বাবা তোমার দাদু হয়, বুঝেছো? ঐশী চকলেট মুখে দিতে দিতে বলল, বুঝেছি। ঐশী আর কিছু না বলে চকলেট খায় মনোনিবেশ করলো। আমি ড্রাইভ করতে লাগলাম। দীর্ঘক্ষণ ড্রাইভ করে এসে পৌঁছালাম বরেন্দ্র অঞ্চল রাজশাহীতে। রাজশাহীতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেল। গাড়ি নিয়ে শপিং মলে গেলাম, কারণ সামিয়া আর ঐশীর কোনো ড্রেস নিয়ে আসা হয়নি। আর হ্যাঁ, ঐশী ঘুমিয়ে গেছে, এখনো ঘুমিয়ে আছে। শপিং শেষ করে গাড়ি নিয়ে বাসায় আসলাম। গাড়ি পার্ক করে ঐশীকে ঘুম থেকে জাগে তুলে কোলে নিলাম। আর সামিয়া মেকআপটা ভালোভাবে পরে নিল। সামিয়া বোরকা পরছিল। কলিং বেল বাজতে আম্মু দরজা খুলে দিল। আমার কোলে বাচ্চা দেখে অবাক হয়ে গেল। আর সবচেয়ে বেশি অবাক হলো আমার পাশে থাকা বোরকা পরা মেয়েটিকে দেখে। আম্মু আমাকে বলল, মামুন কে এরা? আমি আম্মুকে বললাম, ভিতরে চলো। ভিতরে গিয়ে দেখি সামিয়ার আব্বু, আম্মু, আমার আব্বু, সাফিয়া আর তিশা সোফায় বসে আছে। আমাকে দেখে সাফিয়া মুচকি হাসলো, যেটার মানে কেউ বুঝতে না পারলেও আমি বুঝতে পেরেছি। সাফিয়ার হাসির কারণ হলো কাজ হয়ে গেছে। আব্বু আমার পাশে বোরকা পরা মেয়ে আর কোলে বাচ্চা দেখে বলল, মামুন এই বাচ্চাটা কে? আমি কিছু না বলে ঐশীকে তার কোলে নামিয়ে দিয়ে সামিয়ার মুখ থেকে মেকআপটা খুলে দেওয়ার সাথে সাথে সামিয়ার আম্মু সামিয়াকে জড়িয়ে ধরে কান্না করে দিল। একবারও ভালোভাবে দেখার প্রয়োজনও মনে করলো না যে এটা তার মেয়ে নাকি অন্য কেউ। সামিয়ার আম্মু সামিয়াকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। সামিয়া তার আবেগকে ধরে না রাখতে পেরে তার আম্মুকে জড়িয়ে ধরে কান্না করে দিল। এটা তাদের কষ্টের কান্না নয়, এটা তাদের সুখের কান্না। একজন তার হারানো মামুনিকে খুঁজে পাওয়ার জন্য কান্না করতেছে, আর অন্যজন তার সবচেয়ে আপন জনকে পেয়ে কান্না করতেছে। সামিয়ার আম্মু সামিয়াকে বলল, সামিয়া মা, তুই আমাদেরকে মাফ করে দে। বিনা কারণে তোকে বাসা থেকে বের করে দিয়েছি। তোমাদের কারোর উপর আমার অভিমান নেই, আমি সবাইকে ক্ষমা করে দিয়েছি। সামিয়া তার মাকে ছেড়ে দিয়ে তার আব্বুকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। সামিয়ার আব্বু তার মেয়েকে পেয়ে কান্না করতে লাগলো। সামিয়ার আব্বু বলল, মা আমি জানি আমরা তোকে অনেক কষ্ট দিয়েছি, বাসা থেকে বের করে দিয়েছি। তুই যদি আমাদেরকে মাফ না করিস তাহলে আমরা চিরকাল তোর কাছে পাপী হয়ে থাকবো। আব্বু আমি সবাইকে মাফ করে দিয়েছি, তাছাড়া তোমাদের জায়গায় যে কেউ হলে এই একই কাজ করত। সামিয়া আমার আব্বু আম্মুর কাছে গেল, তারাও সামিয়ার কাছে ক্ষমা চাইলো। ঐশী এতক্ষণ আমার কাছেই ছিল, সামিয়ার কাছে গিয়ে বলল, মামুনি এই লোদ তুলেছে। ঐশী কথা শুনে সবাই ঐশীর দিকে তাকালো, আর সামিয়াকে মামুনি ডাকায় সবাই বেশ অবাক হয়েছে। আমি সামিয়ার কাছে গিয়ে ঐশীকে কোলে নিয়ে আমার আব্বুকে দেখিয়ে দিয়ে বললাম, এটা হলো তোমার দাদু ভাই। আম্মুকে দেখিয়ে দিয়ে বললাম, এটা তোমার দাদি। শাশুড়ি মাকে দেখিয়ে দিয়ে বললাম, এটা তোমার নানি। আর শ্বশুর আব্বুকে দেখিয়ে দিয়ে বললাম, এটা তোমার নানু ভাই। নানু ভাই বলাতে ঐশী কিছুটা অবাক হয়ে গেল। আমার তো নানু ভাই আতে। এটাও তোমার নানু ভাই? এখন থেকে এই নানু ভাই তোমাকে চকলেট কিনে দিবে। আত্মা।
এরপর ঐশীকে সাফিয়াকে দেখিয়ে দিয়ে বললাম, এটা তোমার আন্টি। ও, আন্নির নাম দি? সাফিয়া, আব্বু আমাকে বলল। মামুন, এই বাচ্চাটা কে? আমি মুচকি এসে বললাম, এটা তোমাদের নাতনি। কি? হ্যাঁ, সামিয়া এখান থেকে যাওয়ার সময় প্রেগনেন্ট অবস্থায় ছিল। ও তো আমার মিষ্টি দাদু ভাই। দাদু ভাইয়ের নাম কি? আমার নাম ইত্তাদান ওতি। ঐশীর নাম বলা শুনে সবাই হাসতে লাগলো। সামিয়া, সাফিয়া আর তিশার সাথে কথা বলতে লাগলো। এরপর সাফিয়া তিশা সামিয়াকে সামিয়ার রুমে নিয়ে গেল ফ্রেশ হওয়ার জন্য। আমি আমার দুই আম্মুর সাথে কথা বলতে লাগলাম, আর ঐশী তার দাদু আর নানুর সাথে কথা বলতেছে। একটু পরে আম্মু ডিনার করার জন্য ডাইনিং টেবিলে যেতে বলল। সবাই একসাথে ডাইনিং টেবিলে বসলাম। আজকে খুব মজা লাগতেছে। আজ থেকে 4 বছর পর সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করতেছি। যদিও 4 বছর আগে একসাথে বসে খাওয়া দাওয়া করেছি, কিন্তু তখন একটা চেয়ার ফাঁকা ছিল, আর সেটা হলো আমার মেয়ের চেয়ার। আমি আম্মুর পাশে বসেছি, সামিয়া সামিয়ার আম্মুর পাশে, আর ঐশী তার আন্টির কাছে। ডিনার শেষ করে বাসায় সকল মেম্বার সোফায় বসে থেকে আড্ডা দিতে লাগলাম। সামিয়া সবসময় তার আম্মুর কাছে আছে, আর থাকবেই না কেন। আজ থেকে 4 বছর পর মাকে কাছে পেয়েছে, সবাইকে পেয়েছে, কিন্তু মায়ের প্রতি ভালোবাসাটা আলাদা একটা রকম টান আছে। আম্মু সাফিয়াকে বলল, সামিয়া মা, তুই এতদিন কোথায় ছিলিস? এরপরে সামিয়া বাসা থেকে বের হয়ে যাওয়া থেকে শুরু করে ঐশীর জন্মগ্রহণ, তারপরে আমাদের সাথে দেখা হওয়া, ব্রেন টিউমার হওয়া, সবকিছু বলল। সামিয়ার ব্রেন টিউমারের কথা শুনে সামিয়ার আম্মু কান্না করতে লাগলো। মেয়ের অসুস্থ হওয়ার খবর তিনি মেনে নিতে পারছে না। সামিয়া তার আম্মুকে সান্ত্বনা দিতে শুরু করলো। কিছুক্ষণ পর তিনি শান্ত হলেন। আরো কিছুক্ষণ আড্ডা দিলাম। মনে হচ্ছে গল্প শেষ হতেই যাচ্ছে না। আমি আর সামিয়া আমার রুমে আসার জন্য উঠে দাঁড়ালাম। বাসায় আসার পরে আমি আর সামিয়া কেউ এখনো রুমে যায়নি। ঐশীকে সাফিয়া আর তিশা তাদের রুমে নিয়ে গেছে। আমি রুমে দরজা খুলে ভিতরে ঢুকলাম। সামিয়াও আমার পিছে পিছে আসতেছে। রুমের লাইট জ্বালিয়ে দিলাম। লাইট জ্বালিয়ে দেওয়ার পর সামিয়া যখন বেডের দিকে তাকালো, তখন সে কিছুটা অবাক হয়ে গেল। সে তার চোখে বিশ্বাস করতে পারতেছে না। সে কি দেখতেছে? বেডটা ফুল দিয়ে সাজানো হয়েছে, আর নানা রকম বেলুন ফুলিয়ে উপরে টাঙিয়ে দেওয়া হয়েছে, এবং বেডের উপর 1 প্যাকেট বেলুন রাখা হয়েছে। এক কথায় বাসর ঘরের মতোই। আমাকে বলল, এইসব কখন করলে? সেটা তোমার না জানলেও চলবে। সামিয়া কিছু না বলে তার হাত ধরে বেলকনিতে নিয়ে আসলাম। বেলকনিতে একটা টেবিলে বার্থডে কেক আছে, আর সাইডে ছোট্ট মোমবাতি জ্বালিয়ে দেওয়া হয়েছে। সামিয়া সেগুলো মুগ্ধ নয়নে দেখতেছে। আমি তার সামনে হাঁটু গেড়ে বসে একগুচ্ছ গোলাপ ফুল তার দিকে নিয়ে দিয়ে বললাম, সামিয়া, তোমাকে আমি না বুঝে অনেক কষ্ট দিয়েছি প্রিয়জনদের ভালোবাসার অধিকার থেকে বঞ্চিত করে। তবুও তুমি আমাকে নিঃস্বার্থভাবে ভালোবেসে গেছো। জানি তোমার ভালোবাসার কাছে আমার ভালোবাসাটা নগণ্যতম। সামিয়া, তুমি আমাকে ক্ষমা করে দিবে কি সেই সুযোগ একবার? বুকের ভিতর সেই ছোট্ট কুঠির ঘরে তোমাকে রাখার কথা দিচ্ছি। আর কখনো যাব না ছেড়ে। ভুলিয়ে দিব বিগত দিনের সব দুঃখ আমার ভালোবাসার বিনিময়ে। পাড়িয়ে দিব আমাদের ভালোবাসার মাধ্যমে চলার পথে সমস্ত বাধাকে। গড়ব নতুন করে দুজনের ভালোবাসা দিয়ে একটা তাজমহল, যেখানে থাকবে না কোনো সন্দেহ, থাকবে না কোনো ভুল বোঝাবুঝির স্থান, থাকবে শুধু তোমার আমার সুখের সংসার, নতুন দিনের পথ চলার সন্ধান। কথাগুলো বলে সামিয়ার দিকে অশ্রু ভেজা নয়নে তাকিয়ে থাকলাম। সামিয়ার চোখ দিয়েও পানি পড়তেছে। আমার হাত থেকে ফুলগুলো নিয়ে টেবিলের একপাশে রেখে আমাকে শক্ত করে জোরে ধরে কান্না করতে লাগলো। এই পাগলি, কান্না করতেছে কেন? সামিয়া ডুকরে ডুকরে কান্না করতে করতে বলল, ছেড়ে যাবে না তো কখনো? বাঁচবো না মামুন, সত্যিই তোমাকে ছাড়া বাঁচবো না। আমি চোখের পানি মুছে দিয়ে কপালে একটা চুমু দিয়ে বললাম, ছেড়ে যাওয়ার জন্য তো এতদিন অপেক্ষা করে থাকিনি। জীবনের শেষ পর্যন্ত তোমাকে আমার বুকের ছোট্ট কুঠি করে রাখবো, যাতে একটা মাছিও তোমাকে স্পর্শ করতে না পারে। সামিয়া কান্না করেই যাচ্ছে। আমি বললাম, এই পাগলি, সারা রাত শুধু কান্নাই করবে? কেক কখন কাটবে? সামিয়া হু বলে যেমনি কেক কাটতে যাবে, তখনই পিছন থেকে কে যেন বলল, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ মামুনি। সামিয়া আর আমি পিছনে ঘুরে দেখি ঐশী, সাফিয়া আর তিশা দাঁড়িয়ে আছে। ওরা 3 জন সামিয়ার কাছে আসলো। এরপরে সামিয়া কেক কেটে প্রথমে আমাকে, তারপর ঐশীকে, তারপর সাফিয়া আর তিশাকে খাইয়ে দিল। বেলকনিতে সবাই মিলে কিছুক্ষণ আড্ডা দিয়ে রুমে আসলাম। রুমে আসার পর ঐশী সামিয়াকে বলল, মামুনি, আজকে আমি আন্নির সাথে থাকবো। ঠিক আছে মা, যাও।
ঐশী যাওয়ার পর আমি দরজাটা ভালোভাবে লাগিয়ে দিয়ে রুমের লাইট অফ করে দিয়ে ডিম লাইট জ্বালিয়ে দিয়ে সামিয়ার কাছে এসে বসলাম। আজকের দিনে তুমি আমার কাছে যা চাইবে তাই পাবে। সামিয়া ড্রেসিং টেবিলের সামনে এসে বসে থেকে গলা থেকে নেকলেস খুলতে খুলতে বলল, আজ থেকে 4 বছর আগে তোমার বার্থডে আমি তোমার কাছ থেকে চেয়েছিলাম। আজ আমার বার্থডেতে তুমি আমার কাছ থেকে কি চাও বলো? আমি সামিয়ার ঘাড়ের উপর থুতনি লাগিয়ে দিয়ে বললাম, আমি আরো একটা সন্তানের জনক হতে চাই। সামিয়া আমার কথা শুনে লজ্জা পেয়ে মাথা নিচু করে নীরবে বসে থাকলো। নীরবতা সম্মতির লক্ষণ ভেবে আমি আর সময় নষ্ট না করে সামিয়াকে কোলে নিয়ে বেডে শুয়ে দিলাম। এরপরে সঙ্গতি হলো আমাদের লাইফের সেকেন্ড ফুল সজ্জা রাত। সকালে সামিয়াকে জড়িয়ে ধরে শুয়ে আছি। সামিয়া আমাকে বলল, এই উঠো, অনেক বেলা হয়েছে। আমি সামিয়ার চুলে মুখ গুজে বললাম, আর একটু থাকি না। বুড়ো হয়েছে তারপরও ভীমরতি পুরোয় না। কি আমি বুড়ো হয়েছি? এখনো যদি বিয়ে করার জন্য পাত্রীর সার্কুলার ছাড়ি তাহলে মেয়ে লাইন ধরে যাবে। ঠ্যাং ভেঙে দিব এসব চিন্তা ভাবনা করলে। বাবা, আজকে তোমরা দুজনে আমার বাসা থেকে বেড়ে আসো। আমি ভাবলাম অনেক দিন থেকে যাওয়া হয়নি, একটু ঘুরে আসি। তাছাড়া সামিয়া যায়নি, ঠিক আছে যাব। বিকেলে সিলেটে শ্বশুরের গাড়ি নিয়ে বের হলাম নওগাঁতে, মানে সামিয়ার বাবার বাসায়। আমি আর সামিয়া এক গাড়িতে, ঐশী তার নানু নানির সঙ্গে এক গাড়িতে উঠেছে। নওগাঁ পৌঁছাতে রাত হয়ে গেছে। সামিয়ার রুমে এসে ফ্রেশ হয়ে নাস্তা করতে লাগলাম। এরপরে সামিয়াকে নিয়ে ছাদে গেলাম। রাতে ডিনার করে ঘুমিয়ে পড়লাম। সকালে নাস্তা করে বন্ধুদের সাথে দেখা করতে গেলাম। ইকবালের সঙ্গে দেখা করে সাকিব আর রিয়াদের সঙ্গে দেখা করলাম। তাদেরকে নিয়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করে শ্বশুরের বাসায় আসলাম। শ্বশুর বাড়িতে 3 দিন থেকে আবার রাজশাহীতে চলে আসলাম। 1 সপ্তাহ পর থেকে অফিসে জয়েন করলাম। ভালোই চলতেছে দিনগুলো। সিলেট থেকে ঘুরে এসেছি কয়েকবার। দেখতে দেখতে কেটে গেল 8 মাস। সামিয়া এখন প্রেগনেন্ট। পেট অনেক বড় হয়ে গিয়েছে। দুপুর অফিস থেকে বাসায় এসে রেস্ট নিচ্ছি। সামিয়া আমার পাশে। ঐশী এসে তার মামুনিকে বলল, মামুনি, তোমার পেট এত বলো দেন? মেয়ের কথা শুনে আমি হাসতে হাসতে বললাম, তোমার মামুনির পেটে তোমার ভাইয়া আছে, এর জন্য বড়। ধরতে আমার ভাইয়াতে, আমার তাওফিক ভাইয়ার মতো ভাইয়া দেতানে। হ্যাঁ মা, তোমার ভাইয়া আছে ওখানে। ঐশী সামিয়ার পেটের কাছে মুখ নিয়ে গিয়ে বলল, ভাইয়া তুমি তালা তালিয়ে তো, তোমার তাতে তেলা তুলবো। তোমালে তত্ত্বগুলো আমি অনেক তুলো ততে খেতে দিব। আত্মা বলেই সামিয়ার পেটে চুমু দিল। মেয়ের এমন কাহিনী দেখে আমি আর সামিয়া হাসতে থাকলাম। আর হ্যাঁ, সামিয়াকে আর কোনো কাজ করতে দেয় না, কারণ সামিয়া ঐশীর সময় অনেক কষ্ট পেয়েছে, এখন আর কষ্ট দিতে চায় না। রাতে ডিনার করে বেডে সামিয়াকে বললাম, আমাদের কি বাবু হবে? আল্লাহ যেটা দিবে সেটাই হবে। বাট আল্লাহর কাছে চেয়েছো কি? ছেলে বেবি। আমি চেয়েছি ছেলে বেবি। পরের দিন সকালে সামিয়াকে হাসপাতালে নিয়ে যেয়ে চেক আপ করে নিয়ে আসলাম। অফিস সামলানো, পরিবারের সাথে সময় দিতে, বন্ধুদের সাথে আড্ডা দিতে, ঘোরাফেরা করতে কেটে গেল 5 বছর। রুমে আমি আর সামিয়া বসে আছি। তাওহিদ বাইরে থেকে এসে বলল, বাবাই, অনেক দিন ধরে তো কোথাও ঘুরতে যাওয়া হয় না, কোথাও ঘুরতে গেলে কেমন হয়? আপনার তো শুধু ঘুরঘুর করা, লেখাপড়ার কোনো নামগন্ধ নেই। তাওহিদ আমার কোলে বসতে বসতে বলল, দেখো না বাবাই, মামনি শুধু বকতেছে। আমি তাওহিদকে ভালোভাবে কোলে বসিয়ে নিয়ে সামিয়াকে বললাম, এই তুমি আমার প্রিন্সকে বকতেছো কেন? সামিয়া আমার দিকে চোখ গরম করে বলল, বকবো না তো কি করব? তোমার ছেলে কি ভালো? এর সঙ্গে মারামারি, ওর সঙ্গে চকলেট কেড়ে খাওয়া, এই সব শুধু। সামিয়ার কথা শেষ হতে ঐশী রুমে এসে বলল, কি করেছে মামুনি? তাওহিদ। তাওহিদ দৌড়ে ঐশীর মুখ চেপে ধরে কিছু বলতে না দিয়ে ঐশীকে বলল, প্লিজ আপু, তুমি বাবাইকে কিছু বলো না। তাওহিদ তুমি কি করেছো সত্যি করে বলো। তাওহিদ আমার ধমকে ভ্যা ভ্যা করে কান্না করতে করতে বলল, আমি তিথির চকলেট কেড়ে নিয়েছি। হায় আল্লাহ, এটার জন্য আমি এত বড় একটা বিচার সভার আয়োজন করলাম। তবুও কড়া গলায় বললাম, আর যেন কোনোদিন এসব না শুনি, ঠিক আছে? তাওহিদ কান্না করতে করতে বলল, ঠিক আছে বাবাই। সামিয়া ঐশী আর তাওহিদকে ফ্রেশ করে দেওয়ার জন্য ওয়াশরুমে নিয়ে গেল। আর হ্যাঁ, তাওহিদ হলো আমার আর সামিয়ার ছেলে। বয়স প্রায় এখন 5 বছর। খুবই চঞ্চল প্রকৃতির। তার মাকে সবসময় জ্বালিয়ে খায়। আর তিথি হলো সাফিয়ার মেয়ে, বয়স 3 বছর।
সাফিয়ার বিয়ে হয়েছে 4 বছর আগে, আর ঐশীর বয়স প্রায় 8 বছর। স্কুলে ভর্তি করিয়ে দিয়েছি, লেখাপড়ায় খুবই মনোযোগী। লাঞ্চ করার সময় আব্বুকে বললাম, আব্বু তাহিদ ঘুরতে যেতে চাচ্ছে, আর অনেকদিন থেকে কোথাও ঘুরতে যাওয়া হয়নি, তাই ভাবতেছি সিলেট থেকেই সবাই মিলে ঘুরে আসি। আব্বু খেতে খেতে বলল, ভালো তো। এছাড়া তোমার শ্বশুর আমাদের যেতে বলেছে। কবে যাচ্ছ? পরশুদিন যাব। ঠিক আছে। লাঞ্চ শেষ করে সামিয়া, সাফিয়া, ঐশী, তাওহিদ আর তিথিকে নিয়ে শপিং করতে গেলাম। ভ্রমণের জন্য শপিং করার মজাই আলাদা। শপিং করে বাসায় আসলাম। সিলেটে যাওয়ার জন্য গাড়িতে উঠতেছি। আমি, সামিয়া, ঐশী, তাওহিদ, সাফিয়া, তিথি, সাফিয়ার হাজবেন্ড, আব্বু আম্মু, সামিয়ার আব্বু আম্মু, তিশার হাজবেন্ড, মামা মামি, এক কথায় পরিবারের সকল সদস্য একসাথে যাচ্ছি। একটা এসি বাস রিজার্ভ করেছি। হ্যাঁ, তিশারও বিয়ে হয়েছে 1 বছর আগে, বাট এখনো বেবি হয়নি। বাসে ওঠার পর তাওহিদ আর তিথি পুরো বাসটাকে মাতিয়ে রাখতেছে। সিলেট পৌঁছাতে রাত হয়ে গেল। শ্বশুর মশাই আমাদের সকলকে একসাথে দেখে এতটাই খুশি হয়েছে যে তা বলে বোঝাতে পারবো না। রাতে ডিনার করে শুয়ে পড়লাম। সকালে নাস্তা করে ঘুরতে গেলাম জাফলংয়ে কিছুক্ষণ ঘোরাফেরা করলাম। এরপরে একটা পাহাড়ে উঠলাম। পাহাড়ে দাঁড়িয়ে নীল আকাশের নিচে পরিবারের সদস্যদের নিয়ে কাটানো মুহূর্তটাকে ক্যামেরা বন্দি করে নিলাম, যেখানে আমি আর সামিয়া পাশাপাশি দাঁড়িয়ে আছি। তাহিদ আছে আমার কোলে, ঐশী দাঁড়িয়ে আছে সামিয়ার সামনে, সাফিয়া আর সামিয়ার হাজবেন্ড আছে পাশাপাশি, তিথি আছে সামিয়ার কোলে, তিশা আর তিশার হাজবেন্ড আছে পাশাপাশি, যেখানে তিশার মা বাবা আছে তাদের পিছনে, সামিয়ার বাবা মা আছে আমার আর সামিয়ার পিছনে, আমার মা বাবা দাঁড়িয়ে আছে সাফিয়া আর সাফিয়ার হাজবেন্ড পিছনে, আর সকলের পিছনে দাঁড়িয়ে আছেন আমার শ্বশুর মশাই, যিনি আমাদের এই ভালোবাসা সংসার গঠনের মূল হিসেবে আছেন। তার জন্য পেয়েছি আমার ভালোবাসার মানুষটিকে। হয়তো এই ক্যামেরাবন্দি ফটোটা বুঝিয়ে দিবে বাবা মা পিছন থেকে আমাদেরকে অনুপ্রেরণা দিচ্ছে আগামী দিনে সফলতাকে অর্জন করার জন্য। হয়তোবা এটা আমাদের ভালোবাসার সুখের সংসার স্মৃতি হিসেবে থাকবে অনন্তকাল ধরে, যা কোনোদিনও হারিয়ে যাওয়ার নয়, যেটা মনে করিয়ে দিবে আমাদের ভালোবাসার কথা, হোক সেটা 100 বছর পর, হোক সেটা 1000 বছর পর। সো দর্শক বন্ধুরা, দেখতে দেখতে গার্লফ্রেন্ড যখন পুলিশ অফিসারের 20টি পর্বতে এসে আজকে শেষ হলো। সো আপনাদের কাছে এই গল্পটি কেমন লেগেছে নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, পরবর্তীতে আপনারা কোন ধরনের গল্প দেখতে চান সেটিও নিচে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।